প্রথম অধ্যায় প্রস্তাবনা চ্যাপ্টার 1 ইন্ট্রোডাকশন পৃষ্ঠা 10 পৃষ্ঠা 11 কিছু লেখা নেই। আগেরটি ছিল পৃষ্ঠা 11, এটি পৃষ্ঠা 12, কিছু লেখা নেই। পৃষ্ঠা 13 সাহিত্যের অনেক পরে সিনেমা। যদিও এই দুটি শিল্প মাধ্যম পরস্পর অঙ্গাঙ্গিভাবে জড়িত, সাহিত্য বা সিনেমা যুগে যুগে মানুষের প্রিয় হয়েছে। তার কারণ সাহিত্য সিনেমায় সমাজ ও দেশের কথা, সমকাল ও সমকালীন জীবনের কথা উঠে এসেছে, হয়ে উঠেছে সমাজ ও সময়ের বিশ্বস্ত দর্পণ। পাঠক ও দর্শক খুঁজে পেয়েছেন মানবীয় রস বা হিউম্যান ইন্টারেস্ট। প্রাচীন যুগে সাহিত্য থেকে উত্তর আধুনিক যুগ অবধি যে সাহিত্য সৃজিত হয়ে চলেছে তার প্রধান কেন্দ্রে রয়েছে মানুষ। তেমনি ভারতীয় সিনেমাতেও সূচনা লগ্ন থেকে দশক পরিক্রমায় উঠে এসেছে মানব জীবনের নানা বিভঙ্গ ও মুদ্রা। শিল্পের অঙ্গনে উচ্চ নীচ, জ্ঞানী মূর্খ, অন্ধ আতুর সবার নিমন্ত্রণ। সবার আসন রয়েছে পাশাপাশি। হরিপদ কেরানির সঙ্গে আকবর বাদশাহ মিলেছে এক টানে। সাহিত্যে সিনেমায় তাই মানব জীবন অমোঘ, অনিবার্য এবং একমাত্র বড় উপাদান। কিন্তু এই জীবন কখনো কখনো প্রতিবন্ধকতায় স্থবির। সমাজে অন্য সকল সুস্থ সবল মানুষের পাশে রয়েছে প্রতিবন্ধী মানুষজন। মহাভারতের ধৃতরাষ্ট্র, পাণ্ডু, বৃহন্নলা, অষ্টাবক্র, শিখণ্ডী, রামায়ণের অন্ধমুনির কথা আমরা জানি। একটা না একটা দৈহিক অথবা মানসিক প্রতিবন্ধকতা নিয়ে এরা ভোগ করেছে ক্রমাগত লাঞ্ছনা, গঞ্জনা ও ঘৃণা। সমাজ উন্নত হচ্ছে, ক্রমশ শিক্ষা, প্রযুক্তি, বিজ্ঞান, সচেতনতার প্রসার ঘটছে। গ্রাম থেকে শহরে প্রতিনিয়ত নিরক্ষরতা ও কুসংস্কার দূরীকরণ কর্মকাণ্ড চলছে। তবু আজও সমাজের কোণে কোণে চেপে বসে আছে নানা অশিক্ষা, অসচেতনতা ও কুসংস্কারের জগদ্দল পাথর। এই কিছুদিন আগে কোনো প্রত্যন্ত গ্রামে পালস পোলিও টিকাকরণ কর্মসূচি চলার সময় শিশুদের ওই টিকা দেবে না বলে গ্রামের লোক বেঁকে বসেছিল। তাদের বক্তব্য, তারা মাতব্বরদের কাছে জেনেছে ওই টিকা খাওয়ালে নাকি শিশুর সর্বনাশ হবে, যৌন ক্ষমতা কমে যাবে। স্বাস্থ্যকর্মীরা নানাভাবে বোঝানোর পর সমাধান হয়, তবে একটি মাকে বোঝানো যায়নি। সে তার 2 মাসের বাচ্চাটিকে খোলা কুয়োর সামনে ধরে দাঁড়িয়েছিল। টিকা দিতে এলেই সে বাচ্চাটিকে কুয়োর মধ্যে ফেলে দেবে বলে শাসিয়েছিল। ঘটনাটি বিচ্ছিন্ন, কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই দেখি পিতা মাতার সচেতনতার অভাব শিশুর প্রতিবন্ধকতা বা বিকলাঙ্গতার কারণ। এর জন্য দরকার সুস্থ শিক্ষা ও সচেতনতা। পৃষ্ঠা 14 আরও এক পিতামাতার সত্য ঘটনা এ প্রসঙ্গে মনে পড়ে। তাদের একমাত্র সন্তান জন্ম থেকেই ল্যালাখাপা, জড়বুদ্ধি, মাথাটা অস্বাভাবিক মোটা, চোখ দুটো অস্বাভাবিক, যেন ঠেলে বেরিয়ে আসতে চাইছে। সেই সন্তান নিয়ে তাদের বিড়ম্বনা শেষ নেই। ডাক্তার বদ্যি করে তারা সর্বশান্ত। একদিন সন্ধেবেলা তারা ঝোপের আড়ালে দাঁড়িয়ে আছে দ্রুতগামী এক্সপ্রেসের অপেক্ষায়, ট্রেনটির সামনে এলেই বাচ্চাটাকে লাইনে ছুড়ে দেবে বলে। ট্রেন আসে, চলে যায়। মায়ের প্রাণ তো, ওই স্নেহের পুত্তলিকে সে নিশ্চিত মৃত্যুর হাতে ঠেলে দিতে পারে না। দুজনেই কান্নায় ভেঙে পড়ে। ফিরে আসে সন্তানকে নিয়ে। তারপর সেই সন্তানকে একটি হোমে দিয়ে আসে। এও এক সমাজের বাস্তব ছবি। বিকলাঙ্গ সন্তানদের নিয়ে সমাজে পরিবারে যে কি সমস্যা তার চিত্র তো আমরা সাহিত্য বা সিনেমায় দেখি। পারমিতার একদিন, ব্ল্যাক বা পা সিনেমায় এই সমস্যার প্রতি আলোকপাত করা হয়েছে। disabledworld.com ব্র্যাকেটে http://www.disabledworld.com ব্র্যাকেট ক্লোজ 2007 থেকে 12-11 অনুযায়ী ডিসেবিলিটি সম্পর্কিত তথ্যসূত্র এখানে উদ্ধার করা হলো। What is disability? A disability is a condition or function judged to be significantly impaired relative to the usual standard of an individual or group. The term is used to refer to individual functioning including physical impairment, cognitive impairment, intellectual impairment, mental illness and various types of chronic diseases. Inverted comma close. এখানেও বিভিন্ন শ্রেণীর প্রতিবন্ধকতার কথা বলা হয়েছে। 1.
mobility impairment. Number 2, spinal cord disability. Number 3, brain disability, within bracket acquired brain injury, that is ABI, or traumatic brain injury, TBI. Number 4, vision disability, within bracket blindness and ocular trauma injury, etc. Number 5, hearing disability, within bracket deaf partly or completely. Number 6, cognitive disability, dyslexia and learning difficulties. প্রতিবন্ধকতা বা ডিসেবিলিটি প্রসঙ্গে উল্লেখ্য যে আগে বিকলাঙ্গ বা হ্যান্ডিক্যাপ বোঝানো হতো। বর্তমান সমাজবিদগণ বিকলাঙ্গ বা প্রতিবন্ধী না বলে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি অথবা আ পারসন অফ স্পেশাল নিড বলে থাকেন। কেউ বলেন ডিফারেন্টলি এবলড, শারীরিক বা মানসিকভাবে অক্ষমতা বা দুর্বলতার কারণে এই সব মানুষের একটি বিশেষ চাহিদা থাকে। তাদের তথাকথিত এই দুর্বলতার কারণে সমাজে মূল স্রোত থেকে তারা বিচ্ছিন্ন। পৃষ্ঠা 15। পরিবারের, সমাজে, দেশে, কালে তারা পূর্ণাঙ্গ মানুষের মর্যাদা পায়নি। বাস্তব অভিজ্ঞতায় আমরা দেখি প্রতিনিয়ত এরা বঞ্চনার শিকার। আমাদেরই পরিজন, প্রতিবেশী ধৃতরাষ্ট্র, পাণ্ডু, বৃহন্নলা, অষ্টাবক্র তাদের অঙ্গবৈকল্যের কারণে কেবলই উপহাসিত, শোষিত, নির্যাতিত হয়ে এসেছে। সমাজ নির্বাসিত, স্বজনহারা এইসব মানুষ নিজেদের পায়ের তলার মাটি খুঁজে পায়নি, ভুগেছে অস্তিত্ব সংকটে। এদের কথা তেমন সহানুভূতির সঙ্গে বিচার করা হয়নি। সমাজের মানুষ যদি অন্ধের যষ্টির মতো হতে পারতেন তবে এদের সুস্থ ও সুষ্ঠু পুনর্বাসন সম্ভব হতো। প্রতিবন্ধী মানুষজন সমাজের মূল স্রোতে ফিরতে পারতেন। প্রতিবন্ধকতা বা বিকলাঙ্গতাকে সমাজে অভিশাপ রূপেও দেখা হয়েছে। ইনভার্টেড কমার মধ্যে নানা দেশের প্রাচীন সভ্যতার ইতিহাসে রয়েছে বহু কলঙ্কিত অধ্যায়। রোম দেশে একসময় দৃষ্টিহীন শিশুদের মাটির পাত্রে শুইয়ে ভাসিয়ে দেওয়া হতো টাইবার নদীতে। এথেন্সে বিকলাঙ্গদের খাবার না দিয়ে মেরে ফেলা হতো। স্পার্টায় তাদের উঁচু পাহাড় থেকে গড়িয়ে ফেলে দেওয়া হতো। চার্লস ডারউইন তার ভ্রমণ কাহিনী ভয়েজ অফ আ বিগল এতে বলেছেন, দক্ষিণ আমেরিকার উপকূল দিয়ে জাহাজে যাওয়ার সময় তিনি দেখেছিলেন প্রতিবন্ধী, অসুস্থ এবং বৃদ্ধ বৃদ্ধাদের লোকালয় থেকে সার দিয়ে আতঙ্কিত হয়ে পালাবার দৃশ্য এবং তাদের পিছু পিছু ঘাতকের ভূমিকায় খড়গ হাতে উদ্ধত উন্মত্ত সুস্থ মানুষের দল। জাপানে অন্ধদের মারা হতো তীর ছুঁড়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার T4 আইনের সাহায্যে নির্বিচারে মেরে ফেলা হয়েছে হিটলারের ভাষায় ইউজলেস ইটার্স বা অপ্রয়োজনীয় খাদকদের। সে সময় হাজার হাজার প্রতিবন্ধী মারা গেছে হয় গুলি খেয়ে, না হয় বাধ্য হয়ে গ্যাস চেম্বারে ঢুকে। উল্লেখপঞ্জিতে 1 নম্বর দিয়ে লেখা আছে, ওদের কথা ভাবুন। অমিতাভ বন্দ্যোপাধ্যায়, সানন্দা, 1 ডিসেম্বর 2002। আমাদের ভারতবর্ষেও অতীতে এরকম হত্যার কথা জানা যায়। আমাদের দেশে প্রতিবন্ধীদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য তাদের পুনর্বাসনের লক্ষ্যে 1955 সালে লোকসভায় পাশ হয় একটি বিল। 1996 সালের 1 জানুয়ারি যা ডিসেবিলিটি অ্যাক্ট 1995 দ্য পার্সনস উইথ ডিসএবিলিটিস ব্র্যাকেটে ইকুয়াল অপরচুনিটি প্রমোশন অফ রাইটস অ্যান্ড ফুল পার্টিসিপেশনস ব্র্যাকেট ক্লোজ অ্যাক্ট 1995 নামে পরিচিত। 1950 সালে 26 জানুয়ারি ভারতীয় সংবিধানে সবার মৌলিক অধিকার ভোগের কথা বলা হলেও প্রতিবন্ধীদের জন্য কোনো আইনি ব্যবস্থা রাখা হয়নি। 1971 সালে তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী প্রতিবন্ধীদের জন্য একটি আইন গঠন করেন। 1977 সালে সরকারি কাজে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের মধ্যে শতকরা 3 প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত হয়। 1981 সালে গঠিত হয় ডিসেবলড পারসনস ব্র্যাকেটে সিকিউরিটি অ্যান্ড রিহ্যাবিলিটেশনস বিল, পৃষ্ঠা 16। এর উদ্দেশ্য ছিল প্রতিবন্ধীদের শিক্ষিত করে তোলা, বেকারদের নাম নথিভুক্ত করা, চাকরিতে পদ সংরক্ষণ, এমনকি 16 বছর পর্যন্ত প্রতিবন্ধী ছেলেমেয়েদের আবশ্যিক ও অবৈতনিক শিক্ষা ও নানা কল্যাণমুখী আইন বলবৎ করা।
শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদের কথা ভেবে, নারী ও শিশু প্রতিবন্ধীদের কথা ভেবে তৈরি হয় ন্যাশনাল ট্রাস্ট। ওপরে লেখা আছে 2, পেছনে উল্লেখপঞ্জিতে 2 দিয়ে আছে www.disabledworld.com। 1955 সালে ডিসেবিলিটি অ্যাক্ট, যেটি 1 জানুয়ারি 1996 চালু হলো, সেখানে বলা হয়েছে ইনভার্টেড কমার মধ্যে, an act to give effect to the proclamation on the full participation and equality of the people with disability। সেই অনুসারে disability means blindness, low vision, leprosy cured, hearing impairment, locomotor disability, mental retardation, mental illness। Act Chapter 1 প্রিলিমিনারিতে এই প্রতিবন্ধকতা বা ডিসেবিলিটি এর সংজ্ঞা দেওয়া হয়েছে পুনর্বাসন বা রিহ্যাবিলিটেশন ইনভার্টেড কমার মধ্যে refers to a process aimed at enabling persons with disabilities to reach and maintain their optimal physical, sensory, intellectual, psychotric or social functional level। ইনভার্টেড কমা ক্লোজ। ওপরে লেখা আছে 3, উল্লেখপঞ্জিতে 3 দিয়ে লেখা তথ্যসূত্র পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী অধিকার ও সুযোগ সুবিধা ডিসেম্বর 2006। প্রতিবন্ধকতাকে আমরা প্রধানত 2 ভাগে ভাগ করতে পারি, ক জন্মগত, খ দুর্ঘটনাজনিত। এগুলির আবার নানা স্তর বিভাগ করা যাবে এভাবে। ক অস্থিগত প্রতিবন্ধকতা ব্র্যাকেটে অর্থোপেডিক্যালি হ্যান্ডিক্যাপড। খ দৃষ্টিগত প্রতিবন্ধকতা উইদিন ব্র্যাকেট ভিজুয়াল অর অপটিক্যাল হ্যান্ডিক্যাপড। গ শ্রবণ প্রতিবন্ধকতা উইদিন ব্র্যাকেট হিয়ারিং ইম্পায়ার্ড হ্যান্ডিক্যাপড। ঘ বাচিক প্রতিবন্ধকতা ভোকাল অর স্পিচ হ্যান্ডিক্যাপড। উম বাক ও শ্রবণ প্রতিবন্ধকতা ডেফ অ্যান্ড ডাম্ব। মানসিক প্রতিবন্ধকতা মেন্টাল রিটার্ডেড অথবা সেরিব্রাল পালসি। ছ যৌন প্রতিবন্ধকতা সেক্সুয়াল ইম্পোটেন্ট অথবা হার্মোফ্রোথ্রাইড। জ শিখন প্রতিবন্ধকতা ডাইলেক্সিয়া। ঝ বৌদ্ধিক প্রতিবন্ধকতা অটিজম। এখানে এর পরের 2টি পাতার মধ্যে কিছু সিনেমার ছবি দেওয়া হয়েছে, যেমন তারে জমিন পর ছিল, ইকবাল, সতী, নাচ ময়ূরী, পায়ের কতগুলি ছবি এবং একটু তেলেগু সিনেমার ছবি দেওয়া হয়েছে। পৃষ্ঠা 17। এইসব প্রতিবন্ধকতার কারণে একদিকে যেমন দৈহিক অপূর্ণতা, অন্যদিকে সৃষ্টি হয় মানসিক বিকাশের প্রতিকূলতা। এইসব নানা প্রতিবন্ধকতা সম্পন্ন নরনারী বাংলা সাহিত্যে স্থান পেয়েছে। নানা গল্পে, উপন্যাসে, নাটকে এদের জীবন যন্ত্রণার কথা তুলে ধরা হয়েছে। পাশাপাশি এদের নিয়ে বেশ কিছু ভারতীয় সিনেমাও তৈরি হয়েছে। প্রথমত আমরা দৃষ্টিগত প্রতিবন্ধকতা ব্র্যাকেটে ভিজুয়াল অর অপটিক্যাল হ্যান্ডিক্যাপড দেখি বাংলা সাহিত্যের অধীশ্বর সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রজনী উপন্যাসে, বনফুলের অন্ধ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত তমসা, সৈয়দ মুস্তাফা সিরাজের বুড়া পীরের দরগাতলায় প্রভৃতি গল্পের মধ্যেও দৃষ্টিগত প্রতিবন্ধকতার কথা পাই। যতীন্দ্রমোহন বাগচির অন্ধবধূ কবিতা দৃষ্টিগত প্রতিবন্ধী নারীর বাস্তব ও বিশ্বাসযোগ্য প্রতিবেদন। দ্বিতীয়ত শ্রুতিগত ও বাচিক প্রতিবন্ধকতার উজ্জ্বল দৃষ্টান্ত রবীন্দ্রনাথ ঠাকুরের শুভদৃষ্টি গল্পের বোবা ও কালা ব্র্যাকেটে ডেফ ও ডাম মেয়েটি। তার শুভা গল্পটিতে বাচিক প্রতিবন্ধী মেয়ের জীবন যন্ত্রণা প্রকাশিত হয়েছে। তৃতীয়ত অস্থিগত প্রতিবন্ধকতা অর্থোপেডিক্যালি হ্যান্ডিক্যাপড। এটা দেখি মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাসের মালা, মতি নন্দীর লেখা ছোটবাবু উপন্যাসের দীপাঞ্জন চরিত্রের মধ্যে। বাংলা সাহিত্যে যৌন প্রতিবন্ধীদের নিয়ে খুব কম লেখা হলেও কয়েকটি চরিত্রের কথা সবিশেষ উল্লেখযোগ্য। মহাভারতের বৃহন্নলা চরিত্রটি বাস্তবে মাটি পেয়েছে মনোজ বসু রচিত রূপবতী, কবিতা সিংহের লেখা পৌরুষ, প্রশান্ত চৌধুরীর না পুরুষ উপন্যাসে। সাম্প্রতিককালে রচিত প্রবীর মাসচারক রচিত শেফালি দাসের ভোর
কমল চক্রবর্তীর ব্রহ্ম ভার্গব পুরাণ, সোমনাথ বন্দ্যোপাধ্যায়ের অন্তহীন প্রসিত ভর্তিকা, হিজড়ে চরিত্রকেন্দ্রিক উপন্যাস। চতুর্থত, মানসিক প্রতিবন্ধীদের ব্র্যাকেটে মেন্টালি রিটার্ডেড ও সেরিব্রাল পালসে, এদের কথা পাচ্ছি মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম পর্বের গল্প সরীসৃপে, যার মধ্যে জড় বুদ্ধি শিশু ভুবন মানসিক প্রতিবন্ধী হয়েও চারু পরি বনমালীর সরীসৃপ লীলার বিপ্রতীপে আলোকময় ও অপাবৃত্ত। প্রতিবন্ধকতার বিভিন্ন শ্রেণী রয়েছে: দৃষ্টিহীনতা ব্র্যাকেটে ব্লাইন্ডনেস, স্বল্প দৃষ্টি লো ভিশন, কুষ্ঠরোগী শ্রবণ প্রতিবন্ধী, হিয়ারিং ইম্পেয়ার্ড, চলৎ শক্তির প্রতিবন্ধকতা অর্থোপেডিক, মানসিক প্রতিবন্ধকতা মেন্টাল রিটার্ডেশন, মানসিক ব্যাধি মেন্টাল ইল। 1999 সালে ন্যাশনাল ট্রাস্ট অ্যাক্ট অনুযায়ী অটিজম, সেরিব্রাল পালসি, মেন্টাল রিটার্ডেশন এবং মাল্টিপল ডিসেবিলিটিস যুক্ত ব্যক্তি, এই 4 ধরনের প্রতিবন্ধকতার ব্যাপারে বিশেষ দৃষ্টি দেওয়া হয়েছে। পৃষ্ঠা 18। সেরিব্রাল পালসি বলতে সাধারণভাবে বলা হয়েছে ইনভার্টেড কমার মধ্যে, cerebral palsy is caused by injuries to the cerebrum bracketed the largest part of the brain, which occur as the baby grows in the womb or near the time of birth, inverted comma close, যার কারণে নানা রোগ দেখা যায়, বিশেষত নার্ভের গোলমাল, বুদ্ধির বিকাশে বাধাপ্রাপ্তি, এমনকি প্যারালিসিস পর্যন্ত হতে পারে। এই সব প্রতিবন্ধকতার শিকার ছাত্রছাত্রীদের শিখন প্রতিবন্ধকতা দেখা দেয়। কয়েকটি প্রতিবন্ধকতার ব্যাপারে সংক্ষেপে জেনে নেওয়া যেতে পারে। মানসিক প্রতিবন্ধকতা মেন্টাল ডিসেবিলিটি, এর মধ্যে মেন্টালি রিটার্ডেড মানসিক ব্যাধি ব্র্যাকেটে মেন্টালি ইল, অটিজম বাস্তববোধহীনতা প্রধান। যদিও অটিজম বা স্বপ্নমগ্নতা বা বাস্তববোধহীনতা পিডব্লিউডি অ্যাক্টে স্বীকৃতি দেওয়া হয়নি, কিন্তু ন্যাশনাল ট্রাস্ট অ্যাক্টে বর্ণনা করা হয়েছে। বর্তমানে অটিজম এক ধরনের প্রতিবন্ধকতা, এটিও মস্তিষ্কের অসুস্থতা, শিশুর স্বাভাবিক বিকাশের বাধাস্বরূপ, মানসিক অনগ্রসরতার কারণও। সম্প্রতি ডিসলেক্সিয়াকেও এই শ্রেণীতে ফেলা হচ্ছে। ইনভার্টেড কমার মধ্যে তারে জমিন পর চলচ্চিত্র। সেরিব্রাল পালসি বা মস্তিষ্কের অসাড়তাও 4 ধরনের হতে পারে: ক স্প্যাস্টিক, খ এথটয়েড, গ এটেক্সিক, ঘ মিশ্র ধরনের। এগুলির সঙ্গে শরীরের অসাড়তাও যুক্ত হয়। ওপরে আবার 3 লেখা আছে, 3 দিয়ে নিচে দেওয়া আছে তথ্যসূত্র, পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী অধিকার ও সুযোগ সুবিধা, ডিসেম্বর 2006। আমার মনে হয় এই নাম্বারটা হবে বোধহয় 4, এটা ভুল করে 3 লেখা হয়েছে, সুতরাং 4 দিয়ে লেখা আছে বাংলা সাহিত্যে প্রতিবন্ধী চরিত্র, ফাল্গুনী ভট্টাচার্য, ভারতীয় জনকল্যাণ পরিষদ, 2005। নানা ধরনের প্রতিবন্ধকতা যখন একই সঙ্গে মানুষের মধ্যে দেখা যায় তখন তাকে মাল্টিপল ডিসেবিলিটিস বলে। 2টি বা তার বেশি প্রতিবন্ধকতা আছে এমন নরনারী এই ধরনের প্রতিবন্ধী, যেমন দৃষ্টি ও শ্রবণের, মুখ ও বধির, দৃষ্টিগত, মানসিক ইত্যাদি। রবীন্দ্রনাথের শুভদৃষ্টি বা ইকবাল সিনেমার চরিত্রে আমরা মাল্টিপল ডিসেবিলিটিসকে পাই। সমাজে প্রতিবন্ধকতার জন্য মানুষের অশিক্ষা বা নিরক্ষরতাকেও দায়ী করা যায়। এই চেতনাটুকু আনার জন্যও চাই শিক্ষা। বিভিন্ন স্যাম্পল সার্ভের মাধ্যমে জানা যাচ্ছে 52% of people with disabilities were illiterate. ব্র্যাকেটে M.R. Venkatesh, editor, Shubham, 9/2/2008। 3রা ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে প্রকাশিত ক্রোড়পত্রের সম্পাদকীয়তে বলা হয়েছে, ইনভার্টেড কমার মধ্যে, প্রতি বছর 3রা ডিসেম্বর দিনটি আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস হিসেবে পালিত হয়। প্রতিবন্ধী দিবস পালনের উদ্দেশ্য হল প্রতিবন্ধকতা বিষয়টি বোঝা এবং প্রতিবন্ধকতা যুক্ত ব্যক্তিদের সসম্মানে নিজেদের অধিকারকে সুরক্ষিত রেখে ভালোভাবে থাকার জন্য সহযোগিতার পরিস্থিতি তৈরি করা। গত 2005 সালে রাষ্ট্রসংঘের UNENABLE প্রচারিত আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের মূল ভাবনা ছিল রাইটস অফ পারসনস উইথ ডিসেবিলিটিস, অ্যাকশন ইন ডেভেলপমেন্ট।
ইনভার্টেড কমা ক্লোজ। পৃষ্ঠা 19। এই থিমের মূল উদ্দেশ্য ছিল সামগ্রিক উন্নয়নকে সুনিশ্চিত করতে হলে প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিদের অধিকারকে সুরক্ষিত করা এবং তাদের মূল স্রোতের কর্মকাণ্ডের অংশীদার করে তোলার গুরুত্ব প্রচার করা। এইসব দৈহিক ও মানসিক প্রতিবন্ধী মানুষজন সমাজে কেবলই উপহাসিত হয়, শোষিত হয় নানাভাবে। গোটা মানুষের মানে খুঁজে খুঁজে তারা হয় ক্ষতবিক্ষত। দরদী লেখকের নিপুণ পর্যবেক্ষণ উঠে এসেছে সামাজিক অবস্থান ও অস্তিত্ব সংকটের বাস্তব চিত্র। এর ফলে চিরায়ত বাংলা সাহিত্য সমৃদ্ধ হয়েছে। দেখা গেছে তার পৃথক পথগামিতা পাঠক সমাজকে ভাবিত করেছে। ধরা পড়েছে লেখকদের সামাজিক দায়বদ্ধতা, জীবনে জীবন যোগ করা এবং শৌখিন মজদুরি নিয়ে বিতর্ক চলতেই পারে। কিন্তু এই সব রচনায় প্রতিবন্ধী মানুষজনদের বাস্তব ছবি দেখলে সাহিত্য সমাজ ও সকালের কাছে যে দায়বদ্ধ সে কথা প্রমাণিত হয়। সাহিত্য উপাদানের পাশাপাশি আমাদের ভারতীয় সিনেমা অর্থাৎ চলচ্চিত্র উপাদানও কম নয়। নরনারীর প্রতিবন্ধকতা নিয়ে আমাদের ভারতে বাংলা ভাষা সহ অন্যান্য ভারতীয় ভাষা মাধ্যমের চলচ্চিত্রে কাজ হয়েছে। সাহিত্যের মতো সিনেমাও সমাজের দর্পণ। সমাজের বিচিত্র বিষয়ের ধারাবাহিক দলিলীকরণ, ডকুমেন্টেশন অত্যন্ত বিশ্বস্ততার সঙ্গে মুদ্রিত থাকে সেলুলয়েডে। প্রাক যুগে সিনেমায়, বিশেষত মোটা দাগের বিবরণধর্মী বা কাহিনীধর্মী সিনেমায় সমাজের নরনারীর জীবন চিত্রায়নের সঙ্গে সঙ্গে রিলিফ বা স্বস্তি দেবার কারণে এই খোড়া, ল্যাংড়া, বোবা, তোতা এদের আনা হয়েছে। তাদের মাধ্যমে একটি হাস্যকর পরিস্থিতি নির্মাণের প্রচেষ্টা লক্ষিত হয়। যদিও পরবর্তীকালে সিনেমায় এই প্রতিবন্ধী মানুষদের অন্যভাবে প্রজেকশন দেওয়ার প্রচেষ্টাও দেখি। বাংলা সিনেমায় তপন সিংহ, অপর্ণা সেন, শঙ্কর ভট্টাচার্য প্রমুখ পরিচালক প্রতিবন্ধী মানুষের জীবনের মুখ বেদনাটি সর্বসমক্ষে বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করলেন। সতী, হুইল চেয়ার, দৌড় প্রভৃতির মাধ্যমে। বলিউডের বেশ কিছু হিন্দি মাধ্যম এবং হিন্দি তর্জমার সিনেমাতেও আমরা দেখলাম প্রতিবন্ধীর জীবনচিত্র। সাই পরাঞ্জপের স্পর্শ, মণিরত্নমের অঞ্জলি, শ্যাম বেনেগালের অঙ্কুর, সঞ্জয় লীলা বনসালির ব্ল্যাক, নাগেশ কুকনুরের ইকবাল, আমির খানের তারে জমিন পর ইত্যাদির মাধ্যমে। এই সিনেমার পাশাপাশি অন্যান্য ভারতীয় ভাষার সিনেমা যেমন স্নেহাঞ্জলি কন্নড়, সেতু তামিল, গুনা তামিল ইত্যাদিতে শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতাকে দেখানো হয়েছে। পৃষ্ঠা 20। নায়ক বা নায়িকা তাদের অদম্য জীবনী শক্তি, সাহস ও মনোবলের মাধ্যমে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছেছে, যেমন নাচি ময়ূরী, স্নেহাঞ্জলি, ব্ল্যাক বা ইকবাল। এই সিনেমাগুলোর একটি ধারাবাহিক বিবরণও আমরা এখানে তুলে ধরেছি। একটি অঙ্গের বৈকল্যযুক্ত বা আংশিক প্রতিবন্ধকতা সম্পন্ন নরনারীরা অনুভবের জগতে যে কোনো সম্পূর্ণ সুস্থ দেহমনের মানুষের থেকে কোনো অংশে কম নয়। তাদের জীবনচর্চার দলিল হয়ে ওঠে এইসব সাহিত্য ও সিনেমা। আমাদের আলোচনার প্রয়াস হলো সেই সব হীরক খণ্ডগুলির ঔজ্জ্বল্য ও প্রভাব পুনরাবিষ্কার। আমাদের এই আলোচনা যদি সমাজ নির্বাসিত মানুষদের মূল স্রোতে ফিরিয়ে আনতে বিন্দুমাত্র কাজে লাগে তাহলে আমরা ধন্য হব। দ্বিতীয় অধ্যায়, পুরাণ ও প্রাচীন বাংলা সাহিত্য উপাদান। চ্যাপ্টার 2, মিথ অ্যান্ড এনশিয়েন্ট বেঙ্গলি লিটারেচার। পৃষ্ঠা 21। পৃষ্ঠা 22 কিছু লেখা নেই। পৃষ্ঠা 23। 2.1 প্রাচীন ভারতীয় মহাকাব্যে পৌরাণিক আখ্যানে প্রতিবন্ধী মানুষেরা চিত্রিত হয়েছে। রামায়ণ ও মহাভারতে বেশ কিছু প্রতিবন্ধী মানুষের অবস্থান দেখি। পরবর্তীকালের আখ্যানে কাব্যেও আমরা এদের দেখা পাই। কয়েকটি উল্লেখযোগ্য চরিত্রের কথা আমরা সংক্ষেপে আলোচনা করতে পারি। অন্ধমুনির কথা। আসলে এই মুনির নাম অন্ধক। ইনি এবং এর পত্নী দুজনেই অন্ধ ছিলেন। অন্ধক ছিলেন বৈশ্য এবং স্ত্রী ছিলেন শূদ্র কন্যা। সরযূ নদীর তীরে এক আশ্রমে বাস করতেন। তাদের একমাত্র পুত্র সিন্ধু যখন কলসিতে জল ভরছিল তখন জল পূর্ণ হওয়ার শব্দকে হরিণের জলপান ভেবে রাজা দশরথ শব্দভেদী বাণে সিন্ধুকে বধ করেন। পুত্রশোকে অন্ধমুনি দশরথকে পুত্রশোকে মৃত্যু হবে অভিশাপ দিয়ে জ্বলন্ত চিতায় সস্ত্রীক প্রাণ বিসর্জন দেন।
অর্ধনারীশ্বর। শিব দুর্গার একক মূর্তি, একদিকে পুরুষ অন্যদিকে নারী। ত্রিনেত্র, চতুর্ভুজ, চার ভুজে পাশ, রক্তপদ্ম, নরকপাল এবং শূল। চার ভুজে পাশ, রক্তপদ্ম, নরকপাল এবং শূল। এই প্রত্ন প্রতিমা বাস্তবে না নারী না নর, এই চেতনাকে বাস্তবের মাটি দিয়েছে। ধৃতরাষ্ট্র মহাভারতের অন্যতম প্রতিবন্ধী চরিত্র, জন্মান্ধ রাজা। বিচিত্র বীর্যের অকাল প্রয়াণে বংশলোপের ভয়ে মাতা সত্যবতী নিয়োগ প্রথার মাধ্যমে অম্বালিকা অম্বিকাদের গর্ভে সন্তান উৎপাদনে সচেষ্ট হন। কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস এ কার্যে নিযুক্ত হন। সঙ্গমকালে দীপ্ত চক্ষু পিঙ্গল জটা দেখে অম্বিকা ভীত হয়ে চক্ষু মুদিত করেন। ফলশ্রুতি জন্মান্ধ পুত্র ধৃতরাষ্ট্র। বৃহন্নলা, না নর ন নারী চরিত্র বৃহন্নলা। মহাভারতের উল্লেখ্য চরিত্র অর্জুনের সাময়িক ক্লীবত্বের রূপ বৃহন্নলা। প্রতিবন্ধী হিসেবে উল্লেখ্য, তার প্রতিবন্ধকতা যৌনগত, সেক্সুয়াল। স্বর্গবাসকালে অর্জুন উর্বশীকে প্রত্যাখ্যান করার জন্য উর্বশীর অভিশাপে এই ক্লীবত্ব প্রাপ্ত হন। অজ্ঞাতবাসকালে বিরাটনগরে রাজনন্দিনী উত্তরার নৃত্যগীতের শিক্ষক হন বৃহন্নলা। উত্তরার কাছে তার নারী ধর্মের কিঞ্চিত প্রাধান্য এবং গো হরণকালে রাজপুত্রের সারথি হয়ে গোধন উদ্ধারের সময় তার পুরুষ ধর্মের প্রাধান্য লক্ষিত হয়। বৃহন্নলা যৌন প্রতিবন্ধী পৌরাণিক চরিত্রের মধ্যে অবিস্মরণীয়। অষ্টাবক্র, উদ্দালকের শিষ্য কহরের সঙ্গে উদ্দালক তার কন্যা সুজাতা বা সুমতির বিবাহ দেন। গর্ভবতী সুজাতার গর্ভস্থ সন্তান শ্রুতি মাধ্যমে সর্ববেদজ্ঞ হন। পিতা কহর একদিন বেদ পাঠকালে গর্ভস্থ শিশু মুখে শুনলেন তার বেদ পাঠ নাকি অশুদ্ধ। পৃষ্ঠা 24। ক্রুদ্ধ হয়ে পিতা কহর অভিশাপ দিলেন, ভূমিষ্ঠ হওয়ার আগেই যখন তার স্বভাব এত বক্র, তখন ভূমিষ্ঠ হওয়ার পর দেহের অষ্টস্থান বক্র হবে। যথাকালে এক বিকলাঙ্গ শিশুর জন্ম হল, তার নাম অষ্টাবক্র। পরে পিতার কথা মতো এক নদীতে স্নান করে সমগ্ন হন, সুন্দর স্বাভাবিক অঙ্গ ফিরে আসে, তাই নদীর নাম সমঙ্গা। এই মুনির উপদেশাবলী অষ্টবক্র সংহিতার নামে খ্যাত। কুব্জা, মথুরা রাজবংশের পরিচারিকা। কৃষ্ণের সঙ্গে এই পরিচারিকার সাক্ষাৎ হয় কংসের ধনুর্যজ্ঞ অনুষ্ঠানকালে। এই পরিচারিকা কুরূপা এবং কুব্জা অর্থাৎ দেহগত প্রতিবন্ধী। কৃষ্ণের কৃপায় এই রমণী স্বাভাবিক সৌন্দর্য ফিরে পান। কৃষ্ণ কথায় আয়ান ও আইহন। বড়ু চণ্ডীদাসে শ্রীকৃষ্ণ কীর্তনে আইহন প্রসঙ্গ পাই। পৌরাণিক অভিধান অনুসারে ইনি পূর্বে ঋষি ছিলেন। নারায়ণের কাছে তিনি বর চাইলেন যে নারায়ণ পত্নী যেন তার পত্নী হন। নারায়ণ জানালেন পরজন্মে অর্থাৎ দাপর যুগে আয়ান লক্ষ্মীকে স্ত্রীরূপে পাবেন, তবে আয়ান জন্মাবেন নপুংসক হয়ে। লক্ষ্মী জন্মালেন রাধা হয়ে, ক্লীব আয়ান ঘোষের স্ত্রী হলেন। কৃষ্ণের সঙ্গে রাধার প্রেম সর্বজনবিদিত। শ্রীকৃষ্ণ কীর্তনের রাধা প্রথমে কৃষ্ণের প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছিল, ঘরের স্বামী মোর ইনভার্টেড কমার মধ্যে। কিন্তু বাস্তবিক যৌন প্রতিবন্ধী আয়ান ঘোষের স্ত্রী রাধাকে পরবর্তীতে কৃষ্ণ প্রেমে পাগল হতে দেখি। ইনভার্টেড কমার মধ্যে দেহগত কামনা বাসনার অতৃপ্তি থেকে পরবর্তীতে কৃষ্ণ সান্নিধ্যে তৃপ্তির স্তরগুলি বড়ু চণ্ডীদাস খুব সচেতনভাবে দেখিয়েছেন। সতী ময়না কাব্যের বামন। সপ্তদশ শতকের আরাকান সাহিত্য শাখার অন্যতম কবি দৌলত কাজীর কাব্য সতী ময়না বা লোর চন্দ্রানী কাব্যের এক যৌন প্রতিবন্ধী চরিত্র বামন। গোহারি রাজকন্যা চন্দ্রানীর বিবাহ হয়েছিল নপুংসক বামনের সঙ্গে। চন্দ্রানীর জীবনে সুখ ছিল না। চন্দ্রানীর প্রতিকৃতি দেখে মুগ্ধ লোরক চন্দ্রানীর সঙ্গে মিলিত হলে দুজন দুজনার প্রতি অনুরক্ত হন এবং পরে পালিয়ে যান। পথে বামনের সঙ্গে সংঘর্ষ হয় লোরকের হাতে, বামন নিহত হন। একদিকে প্রতিবন্ধী মানুষের সঙ্গে চন্দ্রানী বঞ্চিতা, অন্যদিকে লোরনের সঙ্গে মিলনে তার তৃপ্তির ছবি। রক্তমাংসের মানব চরিত্রের দাবি এই কাব্যে প্রতিফলিত হতে দেখি। বামন অল্প পরিসরে হলেও সুচিত্রিত। নিজ স্ত্রীকে রক্ষা করতে তার যুদ্ধের প্রাণপণ প্রচেষ্টায় সেও জীবন্ত হয়ে উঠেছে। জড় ভরত, এটা পড়া হচ্ছিল পৃষ্ঠা 24।
পুরাকালে রাজা ভরত বানপ্রস্থকালে হরিণ শিশু চিন্তা করতে করতে মৃত্যুবরণ করলেন। পৃষ্ঠা 25। পরে জাতিস্বর মৃগ জন্ম। পরজন্মে জড়বুদ্ধি সম্পন্ন হয়ে ব্রাহ্মণ বংশে জন্মান। পরে তার মোক্ষ লাভ হয়। জড়ভরত আসলে মানসিক প্রতিবন্ধী মানুষেরই পুরাণ প্রতিমা। পৌরাণিক এইসব প্রতিবন্ধী মানুষেরা নানা আখ্যানে কাব্যে স্বাতন্ত্র্যে উজ্জ্বল। আমরা দেখেছি দৈহিক বা মানসিক প্রতিবন্ধকতার কারণে এরা বিভিন্ন ক্ষেত্রে বঞ্চিত হয়েছে, উপহসিত হয়েছে, শোষিত হয়েছে। এইসব পৌরাণিক চরিত্ররা বর্তমানকালের বাস্তব জীবন ভিত্তিক প্রতিবন্ধী কেন্দ্রিক সাহিত্যের নানা চরিত্রের পূর্বসূরি। রূপ বা সময়ের বদল ঘটেছে মাত্র, অবস্থানটি রয়ে গেছে পূর্ববৎ। শোষণ আর বঞ্চনার রকমফের আছে মাত্র, কিন্তু সমাজ ও দেশের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন এইসব মানুষেরা আজও উপহসিত হয়ে চলেছে, বঞ্চিত হয়ে চলেছে। 2.2 প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্যে সীমিত পরিসরে হলেও প্রতিবন্ধী মানুষের জীবন কথা উঠে এসেছে। আদি মধ্যযুগে রচিত বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আয়ন ঘোষ ছিলেন নপুংসক, যৌন প্রতিবন্ধী। আমরা এমনই এক প্রতিবন্ধী মানুষকে পাই সপ্তদশ শতকে আরাকান রাজসভায় কবি দৌলত কাজী রচিত লৌর চন্দ্রানী ও সতী ময়না কাব্যে। তার নাম বামন। গ্রন্থটি শেষ অংশ রচনা করেন সমকালীন আরেক বিখ্যাত কবি সৈয়দ আলাওল। ওপরে লেখা 1, লাস্টে উল্লেখপঞ্জিতে 1 দিয়ে লেখা আছে বাংলা সাহিত্যের ইতিহাস, সুকুমার সেন, ব্র্যাকেটে 1,2 আনন্দ। কাব্যটির কাহিনী ভাগ নেওয়া হয়েছে সাধনের মৈনাসত থেকে। ওপরে লেখা 2, নিচে 2 দিয়ে লেখা আছে, পেছনে, নিচে নয়, একদম শেষে লেখা আছে 2 দিয়ে। লৌর চন্দ্রানী ও সতী ময়না দৌলত কাজী দেবনাথ বন্দ্যোপাধ্যায়, সাহিত্য সংসদ, 4th মুদ্রণ, জানুয়ারি 2006। রাজা লৌরের যুবতী পত্নী ময়নামতি। তার স্বামী লৌর সুখী দাম্পত্য বিহার করে বসন্তকালে বনবিহারে গেলেন। কুঞ্জবনে বিহাররত লৌরকে এক যোগী অপরূপ এক নারীর চিত্র দেখিয়ে তার জীবন বৃত্তান্ত শোনালেন। চিত্রের নারী গোহারি দেশের নৃপতি মোহরার কন্যা চন্দ্রানী। তার স্বামী বামনবীর, কিন্তু নপুংসক। চন্দ্রানীর রূপে গুণে মুগ্ধ হয়ে যোগীকে নিয়ে লৌর গোহারি দেশে গেলেন। রাজা লৌরকে দেখে চন্দ্রানী কাম মূর্ছিতা হলেন। তারপর ধাত্রীর সাহায্যে লৌর ও চন্দ্রানীর মিলন হলো। বামনের অনুপস্থিতিতে এভাবে তাদের শারীরিক ও মানসিক মিলন অভিসার চলতে লাগলো। বামন মৃগয়া থেকে ফিরে এলে চন্দ্রানীকে নিয়ে লৌর পালালেন। পথে বামনের সঙ্গে লৌরের ভীষণ যুদ্ধ হলো। বামনের মৃত্যু ঘটল। মোটামুটি এই হলো বামনের করুণ কাহিনী। কাব্যটি প্রেমের, চন্দ্রানী লৌরের প্রেমালাপ এবং সতী ময়নার জীবন কাহিনীটি মুখ্য, কিন্তু হতভাগ্য প্রতিবন্ধী বামনের জীবন কাহিনীটিও কোনো ক্রমেই উপেক্ষণীয় নয়। বামন দুটো দিকেই প্রতিবন্ধকতার শিকার। একে সে খর্বদেহ, ব্র্যাকেটে ডুয়ার্ফ, অন্যদিকে যৌন অক্ষম, ব্র্যাকেটে সেক্সুয়াল ইম্পোর্টেন্ট। অথচ কাব্যে তাকে বারংবার বীর বলা হয়। পৃষ্ঠা 26। অর্থাৎ এই প্রতিবন্ধকতার বিপ্রতীপে সে ভীষণ কুশলী। তার মৃগয়া ও শিকারের বর্ণনা আছে কাব্যে। বীরের মতোই সে লৌরের সঙ্গে যুদ্ধ করেছে। অথচ ইনভার্টেড কমার মধ্যে বামন চন্দ্রানীর স্বামী হয়েও তার প্রেম পায়নি, কারণ তিনি রাধার পতি আয়ন ঘোষের মতোই নপুংসক। পত্নী চন্দ্রানীর মনোবাঞ্ছা পূরণে অক্ষম বামন চন্দ্রানীর অবজ্ঞার পাত্র ও পাঠকের সহানুভূতি আকর্ষণ করতে পেরেছেন। ইনভার্টেড কমা ক্লোজ। ওপরে লেখা 3। এই অধ্যায়ের পেছনে লেখা আছে 3 দিয়ে ওই ভূমিকা, পৃষ্ঠা 41। কবি বামনের প্রসঙ্গে বারংবার বলেছেন বামন খর্ব, ক ইনভার্টেড কমার মধ্যে, খর্বরূপ হইয়া বীর দীর্ঘ করে নাশ, বামন বিক্রমে যেন বলি রৌ দাস, ইনভার্টেড কমা ক্লোজ। খ খর্বরূপ খর্ববুদ্ধি হইয়া হতমতি, খর্ব হস্তে কেমতে ধরিবা নিশাপতি, ইনভার্টেড কমা ক্লোজ। গ ইনভার্টেড কমার মধ্যে, মোর কর্মফলে পতি খর্ব কাপুরুষ। তার এই খর্বতা দৈহিক প্রতিবন্ধকতা সত্ত্বেও সে বিখ্যাত বীর, সে কথার উল্লেখও দৌলত কাজীর কাব্যে আমরা পাই। 1 মহাবীর বাম সৃজিল প্রজাপতি। 2 প্রতিদিন মহাবীর কানন ভ্রমিয়া
শার্দুল মহিষ মৃগ আনেন্ত মারিয়া। 3 ইনভার্টেড কমার মধ্যে, হেন বীর না আছিল পৃথিবী ভিতরে, বামন সম্মুখে কেহ বীর দর্প করে। ইনভার্টেড কমা ক্লোজ। কাব্যে বামনের বীরত্ব ও অন্যান্য গুণপনার কথা পাই। তার দৈহিক খর্বতার জন্য তার বীরত্ব কোথাও হ্রাস পায়নি, কিন্তু দাম্পত্য জীবনে নেমে এসেছে অভিশাপ। তার নপুংসকতার পরিচয় পাই চন্দ্রাণীর খেদোক্তিতে। শিকার প্রিয় বামন তার প্রতি আসক্ত নয়। প্রতি রাত্রে চন্দ্রাণী স্বামীর মনোরঞ্জনের জন্য তৎপর। দেহে ও মনে সে প্রস্তুত, কিন্তু মহাবীর বামনের কাম শীতলতা লক্ষণীয়। চন্দ্রাণীর জীবন কথা বলতে গিয়ে যোগী বলেছে ইনভার্টেড কমার মধ্যে, সর্বগুণে সম্পূর্ণ যৌবন বীর্য বল, রতি রসহীন মাত্র কিংসু কেবল। ইনভার্টেড কমা ক্লোজ। আর তাই রতি অতৃপ্ত চন্দ্রাণীর দুঃখের অন্ত নেই। দিন দিন তার কামাগ্নি বেড়েই চলেছে। দাম্পত্য বিঘ্নিত হতে চলেছে প্রতিনিয়ত। কামনার ভুজঙ্গ বিষ সর্বাঙ্গ বেড়ায়, আর সত্যি করেই ওঝা নয়, সে বিষ নামাতে পারে পতি। স্বামী সে চিকিৎসা হেতু ঔষধ সুরত, কিন্তু চন্দ্রাণীর মনোবাঞ্ছা পূরণে বামন অসমর্থ। সেজন্য তার খেদ ইনভার্টেড কমার মধ্যে, মোর কর্মফলে পতি খর্ব কাপুরুষ। সে আবার ইনভার্টেড কমার মধ্যে নপুংসক মতো রমণী বর্জিত। সে ভার্যাকে রতি রসচ্ছলে রাখিতে পারে না, আর এই অভিমানে চন্দ্রাণী আলাদা ভবনে আশ্রয় নেয় এবং লোরের সঙ্গে পরিকল্পিত দেহ মিলনে লিপ্ত হয়। চন্দ্রাণীর এই কাজ মনস্তত্ত্বসম্মত ও যৌনগত সেক্সুয়াল। সেই মিলনের বর্ণনায় চন্দ্রাণীর শারীরিক তৃপ্তির বর্ণনা। পৃষ্ঠা 27। দন্তে দন্তে ঘড়িষণ বদনে বদন, পুলকে পুলক তনু সঘন চুম্বন। বামন লোরের সঙ্গে পলায়নকালে চন্দ্রাণীকে বাধা দিয়েছে, পরস্ত্রীকে হরণের জন্য লোরকে নিন্দা করেছে। তখন লোর বলেছে ইনভার্টেড কমার মধ্যে, খর্ব কাপুরুষ সেই নপুংসক ক্রিয়া, পুরুষ উত্তম স্থান ভজে তার প্রিয়া। সুরাসুর পশু নর যথা গৃহ ধর্ম, সুরতি সম্ভোগ বিনে নাহি কোনো কর্ম। ইনভার্টেড কমা ক্লোজ। নিজ ভার্যাকে তস্কর লোরের হাত থেকে বাঁচানোর জন্য বামন বীরের মতো যুদ্ধ করে প্রাণ দিয়েছে। মৃত্যুকালীন বামন লোরের উদ্দেশ্যে যা বলেছে তাতে তার মহানুভবতার পরিচয় পায়। ইনভার্টেড কমার মধ্যে, আখ্যাকে রণে ত যিনি লই যায় চন্দ্রাণী, কে সহিবে তোখারে সমরে। ইনভার্টেড কমা ক্লোজ। বামন প্রসঙ্গে সমালোচক সম্পাদকের মতটি প্রণিধানযোগ্য। ইনভার্টেড কমার মধ্যে, বামন মধ্যযুগে সামন্ত রাজাদের মতো জেনেছেন বীরভোগ্যা বসুন্ধরা। লোর চন্দ্রাণীকে পৌরষের শক্তিতে জয় করে নিয়েছে। মুমূর্ষু বামন এই পরাজয় মেনে নিয়েছে, কিন্তু তার বীরত্ব এবং মহত্ব দেখে মনে হয় পরাজিত হলেও শেষ পর্যন্ত জয়লক্ষ্মী যেন তার অশ্রুসিক্ত মালাখানি ভাগ্যহত বামনের কণ্ঠেই পরিয়ে দিলেন। ইনভার্টেড কমা ক্লোজ। ওপরে লেখা 4। এই অধ্যায় শেষে 4 দিয়ে লেখা আছে উল্লেখপঞ্জিতে, ওই পৃষ্ঠা 42। বামনের খর্বাকৃতি এবং নপুংসকতার বিপ্রতীপে রাজা লোরের পৌরুষ ভোগদৃপ্ত চরিত্র আমাদের কাছে কখনোই উজ্জ্বল মনে হয় না। লোরের পত্নী বর্তমান পরস্ত্রী চন্দ্রাণীর সঙ্গে গোপন শারীরিক বিলাস তাকে মূল্যবোধ ও নৈতিকতার বিচারে নিম্নগামী করেছে, বরং বামনী হিসেবে অত্যুজ্জ্বল। নিজ পত্নীকে পরপুরুষের হাত থেকে বাঁচাতে বীরের মতো যুদ্ধ করে প্রাণ দিয়েছে। 2.3 প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্যে দুজন নপুংসক চরিত্রের ব্র্যাকেটে যাদের আমরা আধুনিক পরিভাষায় যৌন প্রতিবন্ধী বা অর্ধনারীশ্বর বলতে পারি ব্র্যাকেট ক্লোজ দেখা পাই। একজন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আয়ান ঘোষ বা আইহন, অন্যজন দৌলত কাজীর লোর ও চন্দ্রাণী সতী ময়না কাব্যের বামন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের উপজীব্য পরকীয়া প্রেম, বিশেষত মাতুলানী ভাগিনেয় প্রেম। রাধার সঙ্গে কৃষ্ণের প্রথমে নিখাত শারীরিক ও পরে কিছুটা মানসিক প্রেম। রাধা বিবাহিতা, পরিবার স্থিতা রমণী, তার প্রতি আইহন বা আয়ান ঘোষ। অথচ কৃষ্ণ ছলে বলে কৌশলে তার সঙ্গে প্রেম সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছে। পৃষ্ঠা 28। সঙ্গী হয়েছে তা আর একজন, সে বড়াই। তার দৌত্যে রাধা ও কৃষ্ণের দৈহিক মিলন ঘটেছে, প্রথম জোরপূর্বক, পরে রাধার সচেতন সম্মতিতে।
রাধাও তৃপ্তি পেয়েছে, শিখেছে নতুন এক অধ্যায়। রাধার স্বামী আইহন নপুংসক। রাধা যদিও শরীরের ব্যাপারে অভিজ্ঞা নয়, কৃষ্ণের প্রস্তাবে সম্মত না হয়ে বলেছিল ইনভার্টেড কমার মধ্যে, ঘরের স্বামী মোর সর্বাঙ্গে সুন্দর, আছে সুলক্ষণ দেহা, নান্দের ঘরের গরু রাখোয়াল, তার সমে কি মোর নেহা, ইনভার্টেড কমা ক্লোজ। কৃষ্ণের প্রেম প্রস্তাবে রাধা নিজেকে তার মামি বলেছে। পরবর্তীতে কৃষ্ণ যখন জোরপূর্বক তার সঙ্গে মিলিত হয়েছে কয়েকবার, রাধার চরিত্রের ও মনের পরিবর্তনটি আমাদের চোখে পড়ে। পুরাণ প্রসঙ্গ আলোচনায় আমরা আয়ান ঘোষের নপুংসকতা বিষয়ে সংক্ষিপ্ত আলোকপাত করেছি। গ্রন্থ ঋণ। 1. বাল্মীকি রামায়ণ সারানুবাদ, রাজশেখর বসু, এম.সি. সরকার অ্যান্ড সন্স প্রাইভেট লিমিটেড, দশম মুদ্রণ, /1396। 2. মহাভারত সারানুবাদ, রাজশেখর বসু, এম.সি. সরকার, দশম মুদ্রণ, /1394। 3. পৌরাণিক অভিধান সুধীরচন্দ্র সরকার, এম.সি. সরকার, ষষ্ঠ সংস্করণ, অষ্টম মুদ্রণ, /1408। 4. বিশ্ব গল্প সংহার, প্রণব বাহুবলীন্দ্র কল্লোল, প্রথম প্রকাশ জানুয়ারি 2001। 5. বাংলা সাহিত্যের ইতিহাস (1-2) সুকুমার সেন, আনন্দ। 6. সাহিত্যের টিকা সংকলন, ডক্টর অসিত মুখোপাধ্যায়, সুহৃদ পাবলিকেশন, প্রথম সংস্করণ, মহালয়া, 1997। তৃতীয় অধ্যায়, উপন্যাস, চ্যাপ্টার 3, নভেল, পৃষ্ঠা 29। পৃষ্ঠা 30, কিছু লেখা নেই। পৃষ্ঠা 31। 3.1। বাংলা কথা সাহিত্যের অন্যতম বৃহদায়তন ও বিচিত্র শাখা উপন্যাস সাহিত্য। বঙ্কিমচন্দ্রের আমল থেকে আজকের উত্তর আধুনিক চেতনায়ন পর্যন্ত বাংলা উপন্যাসের সর্বগ্রাসী প্রবণতায় গ্রস্ত হয়েছে নানা বিষয় ও আঙ্গিক। বর্ণবৈচিত্র্য এবং লিখন ভঙ্গিমায় উপন্যাস সাহিত্য হয়ে উঠেছে আমাদের শ্লাঘার বিষয়। সমাজ, দর্শন, রাষ্ট্র, ইতিহাস, নৃতত্ত্ব, লোক, জীবনচর্চা, এমনকি জাদু বাস্তবতার ছোঁয়ায় মানুষের হয়ে ওঠা (বিকামিং) এবং অস্তিত্ব অন্বেষা (সার্চ ফর আইডেন্টিটি) চলেছে। উপন্যাস জীবন সম্ভব। জীবনের ব্যাখ্যা করে এই সাহিত্য শাখাটি। উপন্যাসে প্রতিবন্ধী নরনারীদের জীবন চিত্রণের মধ্যে দিয়ে লেখকের দরদী ও সহানুভূতিশীল মনের পরিচয় যেমন পাই, তেমনি একটি সমাজ মনস্কতা ও সামাজিক দায়বদ্ধতারও (সোশিয়াল কমিটমেন্ট) পরিচয় পাই। প্রতিবন্ধকতাকে বিষয় করে বঙ্কিমচন্দ্র লিখেছিলেন রজনী। তারপর বিভিন্ন ঔপন্যাসিক প্রতিবন্ধী নরনারীকে নিয়ে এসেছেন উপন্যাসে। কখনো সেই চরিত্র হয়েছে উপন্যাসের মূল চরিত্র (প্রোটাগনিস্ট), কখনো সে পার্শ্ব চরিত্র (সাইড ক্যারেক্টার), কখনো মূল কাহিনী (মেইন প্লট), কখনো উপকাহিনী (সাব প্লটে) এরা এসেছে। এদের বাংলা কথা সাহিত্যে ঠাঁই দেওয়ার ঔপন্যাসিকের সমাজ বাস্তবতা ও জীবন পর্যবেক্ষণের পরিচয় মেলে। সমাজে, দেশে প্রতিবন্ধী নরনারীদের অবস্থান, তাদের অস্তিত্বের সংকট (আইডেন্টিটি ক্রাইসিস), জীবনে অস্তিত্বের সংগ্রাম (স্ট্রাগল ফর এক্সিস্টেন্স), সর্বকিছুই ফুটে ওঠে উপন্যাসে। দেশ, কাল, সমাজের পটভূমিতে ব্যক্তি চরিত্রের বিকাশ বিবর্তনই উপন্যাসের মুখ্য বিষয়। কিন্তু ব্যক্তি চরিত্রের এই পরিচয় অবস্থান সমাজ কাল বিবিক্ত নয়। মানুষ ও তার সমাজ, তার সঙ্গে তার দেশ কালের সম্পর্ক যেমন উপন্যাসের আলোচ্য, তেমনি মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক বলা যায় আন্তর্ব্যক্তিক সম্পর্ক (ইন্টারপার্সোনাল রিলেশনশিপ). একেও তুলে ধরা হয় উপন্যাসে। মানুষের সমগ্র জীবন বর্ণনাই উপন্যাসের কাজ। রাল্ফ ফক্সের কথায় ইনভার্টেড কমার মধ্যে, "The novel is not merely a fictional prose, it is the prose of whole man's life" inverted comma close. Novel and the people within bracket. একটি নির্দিষ্ট দেশকাল, আর্থসামাজিক বা ঐতিহাসিক প্রেক্ষাপটে জীবন এবং সেই জীবনের ব্যাখ্যা করেন তিনি। অর্থাৎ উপন্যাস বলতে ইনভার্টেড কমার মধ্যে দ্য interpretation of human life by means of fictitious narrative in prose
ইনভার্টেড কমা ক্লোজ, একে বুঝি। পৃষ্ঠা 32। তবে গভীর জীবন দর্শনের কারণে, লেখকের দৃষ্টিভঙ্গির গভীরতা ও ব্যাপ্তির কারণে তিনি দেশকালের গণ্ডি থেকে উত্তীর্ণ হতে পারেন। ব্যাপক অর্থে উপন্যাসে আধুনিক সমালোচকগণ একটি শ্রেণী সংগ্রাম প্রত্যক্ষ করেন। সমাজতান্ত্রিক দৃষ্টিভঙ্গিতে একদল শোষক, অন্য দল শোষিত, এক দলের সঙ্গে অন্য দলের সংগ্রাম ব্র্যাকেটে স্ট্রাগল, দ্বন্দ্ব ব্র্যাকেটে ক্ল্যাশ, এটাই উপন্যাসে দেখানো হচ্ছে। এই শোষক বলতে শুধু মালিক নয়, হ্যাভস নয়, পুরুষও হতে পারে। শোষিতদের মধ্যে শ্রমিক নয়, নারীও একটি শ্রেণী। মানব সমাজে তাই প্রতিবন্ধী নরনারীও একটি বিশেষ শ্রেণী বা ক্লাস বললে অত্যুক্তি হয় না। তারা তো সভ্যতার শুরু থেকেই নানাভাবে বঞ্চিত, ডিক্লাসড। কথা সাহিত্যে তাদের জীবন কাহিনী তুলে ধরে ঔপন্যাসিকগণ সমাজতান্ত্রিক বাস্তবতার ব্র্যাকেটে সোশিয়ালিস্ট রিয়েলিজম পরিচয়ও দিলেন। এহ বাহ্য প্রতিবন্ধী মানুষ তার চারিপাশের মানুষের দ্বারা অবহেলিত, শোষিত, কখনো বা দয়া ও কারুণ্যের পাত্র। তাই ব্যাপক অর্থে মানব জীবন অন্বেষণে এইসব উপন্যাসের লোক। অন্যদিকে বাস্তবতাকেও এড়িয়ে যাওয়া যায় না। এ প্রসঙ্গে অ্যাঙ্গেলেসের কথাটি এ প্রসঙ্গে স্মরণীয়। ইনভার্টেড কমার মধ্যে, রিয়েলিজম টু মাই মাইন্ড ইমপ্লাইজ besides truth of detail the truthful reproduction of typical characters under typical circumstances. Inverted comma close. Literature and art Mark Engels. বাংলা উপন্যাসে মানুষের প্রতিবন্ধকতা দেখানোই লেখকের একমাত্র উদ্দেশ্য নয়। কোনো একটি সমাজ প্রেক্ষায় জীবন ব্যাখ্যানে এদের নিয়ে আসেন লেখক। প্রধান চরিত্র যদি প্রতিবন্ধী হয় তবে সেখানে তার জীবন যন্ত্রণা, তার উপলব্ধির কথা আসে। অথবা আমরা দেখি জীবনের কোনো অন্তর্নিহিত অক্ষমতা বা প্রতিবন্ধকতাকে বোঝাতে কোনো প্রতিবন্ধী নরনারীকে উপকাহিনীতে আনা হয়, যেমন ঘটেছে কবিতা সিংহের পৌরুষ উপন্যাসের ক্ষেত্রে। শিবনাথের কাহিনীর পাশাপাশি সখী সোনা হিজড়ের কাহিনীকে তিনি আনেন একটি বিশেষ উদ্দেশ্যে। অথবা বিমল করের পূর্ণ অপূর্ণ উপন্যাসে জীবনের পূর্ণতা ও অপূর্ণতার সন্ধানে অন্ধ নির্মলার প্রয়োগ বিশেষ উদ্দেশ্য সিদ্ধ করেছে। কোথাও দেখি তথাকথিত সুস্থ সবল মানুষের থেকে প্রতিবন্ধী মানুষের চরিত্র উজ্জ্বল। সুস্থ সবল মানুষ হয়েও কেউ কেউ অমানব, আবার তথাকথিত অসুস্থ বিকলাঙ্গ হয়েও তারা মানবিক গুণে উজ্জ্বল, যেমন মতি নন্দীর ছোটবাবুর দ্বীপ বা প্রশান্ত চৌধুরী রচিত না পুরুষ উপন্যাসের হারা। এর পরে দুটি পৃষ্ঠায় কতগুলি ছবি দেখানো হয়েছে। পৃষ্ঠা 33। আলোচনার সুবিধার্থে আমরা বাংলা উপন্যাস সাহিত্যের বিশাল ভাণ্ডার থেকে মাত্র কয়েকটি উপন্যাসের উপাদান গ্রহণ করেছি। সেগুলিতে নরনারীর প্রতিবন্ধকতার নানা শ্রেণী দেখা যায়। তাই আমরা প্রথমে তার একটি শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন করে নিচ্ছি। অস্থিগত প্রতিবন্ধকতা। মানিক বন্দ্যোপাধ্যায় পদ্মা নদীর মাঝি 1936, এই উপন্যাসের মালা শহরতলি 1940, এই উপন্যাসের ধনঞ্জয়, আবুল বাশারের স্পর্শের বাইরের ঈশানচন্দ্র, বামন মতি নন্দী রচিত ছোটবাবু উপন্যাসে দীপাঞ্জন। দৃষ্টিগত প্রতিবন্ধকতা। বঙ্কিমচন্দ্রের রজনী উপন্যাসে জন্মান্ধ রজনী, অনুরূপা দেবী রচিত মহানিশে উপন্যাসে ধীরা, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কান্নার অন্ধ জন, ভুবনপুরের হাট উপন্যাসের অন্ধ বাউল, অচিন্ত কুমার সেনগুপ্ত রচিত তৃতীয় নয়ন এবং অন্ধ মিহির। বাচিক ও শ্রবণ প্রতিবন্ধী ব্র্যাকেটে মুক ও বধির, নিরুপমা দেবী রচিত শ্যামলীর শ্যামলী, অমর মিত্র রচিত নদী বসত উপন্যাসের চৈতালি ব্র্যাকেটে খুকি, আহমেদ ছপা রচিত ওঙ্কার উপন্যাসের মুক নারী, সেলিনা হোসেনের উত্তর সারথী উপন্যাসের মুক মেয়ে। মানসিক প্রতিবন্ধী। তারাশঙ্কর রচিত পঞ্চপুত্তলির ফড়িং, অমর মিত্র রচিত নদী বসত উপন্যাসের চৈতালি, রূপক সাহা রচিত একাদশ ইন্দ্রিয় উপন্যাসের মুন। লিঙ্গ প্রতিবন্ধী বা ব্র্যাকেটে হিজড়া নপুংসক। মনোজ বসুর রূপবতী, কবিতা সিংহের পৌরুষ এর সখী সোনা, প্রশান্ত চৌধুরীর না পুরুষের হারা, সোমনাথ বন্দ্যোপাধ্যায় রচিত অন্তহীন অন্তরীণ প্রসিত ভর্তিকা, শাশ্বতী চট্টোপাধ্যায়ের বৃহন্নলার সংসার বা শিরোনামহীন বৃহন্নলারা। যৌন প্রতিবন্ধী ব্র্যাকেটে ইম্পোর্টেন্ট। সুবোধ ঘোষের শতকিয়া,
সৈয়দ মুজতবা আলীর অবিশ্বাস্য, সমরেশ মজুমদারের দৌড় উপন্যাস। আলোচনার অবলম্বন যেসব উপন্যাস তাদের একটি সারণী প্রস্তুত করা হলো। নিচে এই সারণীটি প্রস্তুত আছে। ওপরে এর 4টি ভাগ আছে। একটি হলো ক্রম উপন্যাস, দ্বিতীয়টি ঔপন্যাসিক, তৃতীয় হলো প্রকাশকাল, চতুর্থ হলো প্রতিবন্ধী নরনারী। 1. উপন্যাস রজনী। ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। প্রকাশকাল 1877। প্রতিবন্ধী নরনারী জন্মান্ধ রজনী। 2. শ্যামলী। নিরুপমা দেবী। ঔপন্যাসিক। 1918। প্রকাশকাল। মুক ও বধির শ্যামলী হলো প্রতিবন্ধী নরনারী। 3. মহানিশা। অনুরূপা দেবী। ঔপন্যাসিক। 1919। প্রকাশকাল। অন্ধ ধীরা প্রতিবন্ধী নরনারী। 4. উপন্যাস বেদে। ঔপন্যাসিক অচিন্ত্য সেনগুপ্ত। প্রকাশকাল 1927। প্রতিবন্ধী নরনারী হলো বিকলাঙ্গ। 5. উপন্যাস পদ্মা নদীর মাঝি। ঔপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায়। 1936। প্রকাশকাল। বিকলাঙ্গ মালা প্রতিবন্ধী নরনারী। 6. শহরতলী। ঔপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায়। প্রকাশকাল 1940 এবং প্রতিবন্ধী নরনারী হল বিকলাঙ্গ ধনঞ্জয়। পৃষ্ঠা 34। 7. উপন্যাস নাগপাশ। মানিক বন্দ্যোপাধ্যায়। 1953। পঙ্গু পরাণ। 8. কান্না উপন্যাস। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। 1965। অন্ধজন ও প্রতিবন্ধীকরণ। 9. পঞ্চপুত্তলী। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। 1955। হাবাগোবা ফড়িং। 10. ভুবনপুরের হাট। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। 1964। অন্ধ কুরুপ বাউল। 11. বিদূষক। নারায়ণ গঙ্গোপাধ্যায়। 1959। বিকৃত দেহী বালক। 12. তৃতীয় নয়ন। অচিন্ত্যকুমার সেনগুপ্ত। 1933। অন্ধ মিহির। 13. রূপবতী। মনোজ বসু। 1960। নপুংসক। 14. অবিশ্বাস্য। সৈয়দ মুজতবা আলী। 1953। নপুংসক। 15. কিনুগোয়ালার গলি। সন্তোষ কুমার ঘোষ। 1950। নপুংসক। 16. মোমের পুতুল। সন্তোষ কুমার ঘোষ। 1954। পঙ্গু নূপুর। 17. শ্রেয়সী। সুবোধ ঘোষ। 1957। প্রতিবন্ধী। 18. শতকিয়া। সুবোধ ঘোষ। 1958। যৌন প্রতিবন্ধী। 19. পূর্ণ অপূর্ণ। বিমল কর। 1979। অন্ধ নির্মলা। 20. দেওয়াল। বিমল কর। 1989। বিকলাঙ্গ সুচারু। 21. নিরস্ত্র। বিমল কর। দৈহিক প্রতিবন্ধী। 22. পৌরুষ। কবিতা সিংহ। 1984। যৌন প্রতিবন্ধী সখী সোনা। 23. দৌড়। সমরেশ মজুমদার। 1976। দৈহিক প্রতিবন্ধী নীরা। 24. কমলা কেমন আছে। গৌরকিশোর ঘোষ। 1985। যৌন প্রতিবন্ধী। 25. ছোটবাবু। মতি নন্দী। 1996। বামনদ্বীপ পোলিও রোগী মণি। 26. না পুরুষ। প্রশান্ত চৌধুরী। 1990। নপুংসক হারা। 27. ওঙ্কার। আহমেদ ছপা। 1975। মুক নারী। 28. উত্তর সারথি। সেলিনা হোসেন। 1971। মুক নারী। 29. নদীবসত। অমর মিত্র। 1997। হাবা কালা মেয়ে চৈতালি। 30. অন্তহীন অন্তরীণ প্রসিত ভর্তিকা। সোমনাথ বন্দ্যোপাধ্যায়। যৌন প্রতিবন্ধী। 31. বৃহন্নলা সংসার। শাশ্বতী চট্টোপাধ্যায়। 2005। 32. শিরোনামহীন বৃহন্নলা। শাশ্বতী চট্টোপাধ্যায়। যৌন প্রতিবন্ধী। 33. লালু বুলু। নিহারঞ্জন গুপ্ত। কানা ও খোড়া। 34. একাদশ ইন্দ্রিয়। রূপক সাহা। 2000। মানসিক প্রতিবন্ধী। 35. দ্য আউল। সুব্রত দাস। 2007। প্রতিবন্ধী ও প্রতিবন্ধী আশ্রম। 36. স্পর্শের বাইরে। আবুল বাশার। 1995। প্রতিবন্ধী ঈশানচন্দ্র। 37. প্রাণ তরঙ্গ। হর্ষ দত্ত। প্রতিবন্ধী। 38. সন্তাপ। মানব চক্রবর্তী। 1993।
যৌন প্রতিবন্ধী। 39 এসো নিপবনে, শান্তিরঞ্জন বন্দ্যোপাধ্যায়, 1961, বিকলাঙ্গ কপি। 40 শেষ পৃষ্ঠায় দেখুন, বিমল কর, 1971, জন্মান্ধ বকুল, পৃষ্ঠা 35। 41 বিবেক বিদায় পালা, মহাশ্বেতা দেবী, 1983, বামন। 42 জানমারি, সৈয়দ মুস্তাফা সিরাজ, 1990, প্রতিবন্ধী চূর্ণী। 43 হারবার্ট, নবারুণ ভট্টাচার্য, 1992, স্নায়বিক প্রতিবন্ধী। 44 নিরপেক্ষ, কিন্নর রায়, 1994, অন্ধ বলাই। 45 অবাঞ্ছিত, আদিত্য মুখোপাধ্যায়, 2004, হিজরা কাজরি। 46 অপৌরুষেয়, নলিনী বেরা, 2007, হিজরা আনন্দী। 3.2 রজনী। এই উপন্যাসে ব্র্যাকেটে বঙ্গদর্শন 1281-82, গ্রন্থকারে প্রকাশ 1284, ইংরেজি 1877 সালে। ওপরে লেখা আছে 1, পেছনে 1-এ লেখা আছে বঙ্কিম রচনাবলী, প্রথম খণ্ড, পাত্রজ, 8ম সংস্করণ, ফেব্রুয়ারি 2003। বঙ্কিমচন্দ্র এক অন্ধ রমণী জীবনকথা বিবৃত করার মাধ্যমে বাংলা সাহিত্যে দৃষ্টি প্রতিবন্ধী মানুষের স্থান করে দিয়েছেন। দৃষ্টিগত প্রতিবন্ধকতা ভারতীয় সাহিত্যে দুর্লভ নয়। মহাভারতে জন্মান্ধ ধৃতরাষ্ট্রের কথা আমরা জানি, রামায়ণ বর্ণিত অন্ধমুনির কথা। বাংলা কথা সাহিত্যে বাস্তব জীবনধর্মী প্রতিবেদন আমরা পেলাম রজনীর আত্মবিবৃতিতে। ইনভার্টেড কমার মধ্যে, তোমাদের সুখ দুঃখে আমার সুখ দুঃখ পরিমিত হইতে পারে না। তোমরা আর আমি ভিন্ন প্রকৃতি। আমার সুখে তোমরা সুখী হইতে পারিবে না, আমার দুঃখ তোমরা বুঝিবে না। আমি একটি ক্ষুদ্র জুথিকার গন্ধে সুখী হইব, আর 16 কলা শশী আমার লোচনাগ্রে সহস্র নক্ষত্রমণ্ডল মধ্যস্থ হইয়া বিকশিত হইলেও আমি সুখী হইব না। আমার উপাখ্যান কি তোমরা মন দিয়া শুনিবে? আমি জন্মান্ধ, কি প্রকারে বুঝিবে? তোমাদের জীবন দৃষ্টিময়, আমার জীবন অন্ধকার। দুঃখ এই, আমি ইহা অন্ধকার বলিয়া জানি না। আমার এ রুদ্ধ নয়নে আলো, না জানি তোমাদের আলো কেমন। ইনভার্টেড কমা ক্লোজ। জন্মান্ধ রজনী জগতের চক্ষু বিশিষ্ট সমস্ত মানুষের কাছে তার দৃষ্টিহীনতায় বেদনা প্রকাশ করেছে। সে নিজেই বলেছে সে আর অন্যেরা সমান নয়। দর্শনেন্দ্রিয়ের অভাব তাকে অন্যদের থেকে পৃথক করেছে। দৃষ্টিময় জীবনের সঙ্গে দৃষ্টিহীন জীবনের তফাৎটা আলো আর অন্ধকারের মতো, কিন্তু তার অন্য ইন্দ্রিয়ে সবকটেই সুস্থ ও স্বাভাবিক। প্রথমেই সে বলেছে একটি ক্ষুদ্র জুথিকার গন্ধে সুখী হইব। অবশ্য সুখ আর দুঃখকেই জন্মান্ধ রমণী প্রায় সমান আসনে বসিয়েছে। সুখ দুঃখ তোমার প্রায় সমান। তুমি রূপ দেখিয়া সুখী, আমি শব্দ শুনিয়া সুখী। দরিদ্র পরিবারের কন্যা রজনী মালা গাঁথিত, বিক্রয় করতেন তার বাবা। নিজের জীবন কাহিনী বলার সময় রজনীর কণ্ঠস্বরে বেদনার পাশাপাশি একটু স্ল্যাশ, একটু ব্যঙ্গের খোঁচাও লক্ষ্য করি। যখন সে বলে, ইনভার্টেড কমার মধ্যে, পিতা বাহির হইয়া গেলে গান গাইতাম, আমার এত সাধের প্রভাতে সই ফুটল না কত কলি, ইনভার্টেড কমা ক্লোজ। অথবা সে সমাজের বাস্তব পরিস্থিতি চোখে আঙুল দিয়ে দেখাতে চেয়েছে। পৃষ্ঠা 36, ইনভার্টেড কমার মধ্যে, অন্ধের বিবাহের বড় গোল, কানা বলিয়া আমার বিবাহ হইল না। সেটা দুর্ভাগ্য কি সৌভাগ্য, যে চোখের মাথা না খাইয়াছে সেই বুঝিবে। অনেক অপাঙ্গ রঙ্গরঙ্গিনী আমার চিরকৌমার্যের কথা শুনিয়া বলিয়া গিয়াছে, আহা, আমিও যদি কানা হইতাম। অথবা তার স্লেজ মনুমেন্টকে স্বামীরূপে বরণ করার কথায়। অন্ধ রমণীর দুঃখের মধ্যে এই বেদনাময় রসিকতা সমাজের বাস্তবতার দিকেই আমাদের দৃষ্টি আকর্ষণ করে। যতীন্দ্রমোহন বাগচির অন্ধবধূ কবিতার অন্ধ গ্রামীণ বধূও আত্মহননের পথ বেছে নিতে চায়। ঠাকুরজিকে শ্লেষে বলে যে সে মরলে তার দাদা সুবিধাই হবে, দ্বিতীয় বিবাহ করতে পারবে। এ রসিকতা আমাদের তীব্র কষাঘাত করে যেন। রজনীর আত্মকথায় জানা যায় যে
সে বালক বামাচরণকে সন্দেশ দিতে বলেছে, কাঁদিস না, তুই আমার বর। দৃষ্টিহীনা নির্বাসিত জীবনে এই বালকের সাহচর্য যে কাঙ্ক্ষিত, সে বালক তার মালার ফুল গুছিয়ে দেয়। বড় বাড়ির গৃহিণী লবঙ্গলতাকে রজনী ফুল যোগান দেয়। লবঙ্গ কিলোকানি, কানা ফুলবালি এই বলে ডাকে। রজনী বলেছে, কানি বললে আমার হাড় জ্বলিয়া যাইত। অন্ধ রজনী জানে না পৃথিবীর বসুন্ধরার রূপ কেমন। পৃথিবী মাতাকে সম্বোধন করে সে বলে, ইনভার্টেড কমার মধ্যে, দেখা মা, বাইরের চক্ষু নিমিলিত থাকে, থাকুক মা, আমার হৃদয়ের মধ্যে চক্ষু ফুটাইয়া দে। আমি একবার অন্তরের ভিতর অন্তর লুকাইয়া মনের সাধে রূপ দেখে নারীর জন্ম সার্থক করি। সবাই দেখে, আমি দেখব না কেন? বুঝি কীট পতঙ্গ অবধি দেখে আমি কি অপরাধে দেখিতে পাই না? শুধু দেখা, কারো ক্ষতি নাই, কারো কষ্ট নাই, কারো পাপ নাই, সবাই অবহেলে দেখে, কি দোষে আমি কখনো দেখিব না। ইনভার্টেড কমা ক্লোজ। রজনীর আত্মকথনে তার মনোবিশ্লেষণে যে জীবন কাহিনী বিবৃত হয়েছে তাতে এক প্রতিবন্ধী রমণীর যন্ত্রণার প্রকাশ ঘটেছে। জন্মান্ধ রমণীর জীবনের বড় অভিশাপ, তাকে সমাজে সংসারে নিজস্ব মাটি খুঁজে পেতে বহু মূল্য দিতে হয়। নিজস্ব জমি সর্বক্ষেত্রে জোটেও না। সব থেকে বড় সমস্যার কথা ভালো বরে পাত্রস্থ করা। যে সমস্যা আমার সুভার ব্র্যাকেটে রবীন্দ্রনাথের সুভা এর মধ্যে দেখি। বঙ্কিমচন্দ্র তা বহু আগেই দেখিয়া দিয়েছেন। রজনীর বিবাহ সমস্যার কথা সে নিজেই স্বীকার করেছে। তার পিতাও হীরালালকে বলেছে সতীনের ওপর বিয়ে দিতে তার কোনো বাধা নেই। ইনভার্টেড কমার মধ্যে, কি করি, না দিলে তো বিয়ে হয় না, আমার মেয়েকে কে বিবাহ করিবে? তাতে আবার কানা মেয়ে, আবার বয়সও ঢের হয়েছে। ইনভার্টেড কমা ক্লোজ। সুভা গল্পে রবীন্দ্রনাথ দেখিয়েছেন প্রতিবন্ধী সুভার বিয়ে ঠিক করেছে তার পিতা বাণীকণ্ঠ এক দোজ বরের সঙ্গে। প্রতিবন্ধী মেয়ের বিবাহ সমস্যা সমাজে বহুল প্রচলিত। পৃষ্ঠা 37। রজনীর প্রতিবন্ধকতার সুযোগ গ্রহণ করেছে চাপার কর্মহীন অকাল কুষ্মাণ্ড মদ্যপায়ী ভাই হীরালাল। নৌকায় একা রজনীকে পেয়ে সে বিবাহ প্রস্তাব দিয়েছে। রজনী রাজি না হলে তাকে নদীর এক অপরিচিত চরে পরিত্যাগ করেছে। ফুল দিতে দিতে রজনী শচীন্দ্রকে অন্তর থেকে ভালোবেসেছিল, কিন্তু তার প্রকাশ সে করতে পারেনি। ভালোবেসেছে বলে পিতার কথা মতো পাত্রকে সে বিবাহ করতে চায়নি, পালিয়ে বাঁচতে চেয়েছে। পথে হীরালাল তাকে বিবাহ প্রস্তাব দিয়েছে, রাজি না হওয়ায় তাকে নির্বাসন দিয়েছে। রাত্রির অন্ধকারে নির্জন নদীর ধারে দাঁড়িয়ে রজনী ভেবেছে মৃত্যু ভালো। নদী বক্ষে ডুবে আত্মহননের পথ বেছে নিয়েছে, কিন্তু তার জীবনের ঘটনার ঘনঘটা তার মরা হয়নি। ঘটনাচক্রে তার সঙ্গে দেখা হয় অমরনাথের। অমরনাথ রজনীকে বিয়ে করতে চায়, কিন্তু জানতে পারে রজনী শচীন্দ্রের, শচীন্দ্র রজনীর। অমরনাথের বৃত্তান্তে আমরা জানতে পারি শচীন্দ্র রজনীর বিবাহ সম্পন্ন হয়েছে এবং অন্ধ রজনীর চোখ ভালো হয়েছে। বঙ্কিমচন্দ্র এই উপন্যাসের চরিত্রের আত্মকথন রীতি গ্রহণ করে কাহিনীকে এগিয়ে নিয়ে গেছেন পরিণতির দিকে এবং রজনীর অন্ধত্ব মোচন করে তাকে সুস্থ সমাজ ও সংসারে স্থাপন করেছেন। এই উপন্যাসে অন্ধ রজনীকে তার অন্ধত্বকে কেন্দ্র করে শচীন্দ্র, লবঙ্গলতা, অমরনাথ প্রভৃতি চরিত্রের মনোমানসিকতার নানা জটিলতার পরিচয় আছে। প্রতিবন্ধী নারীদের জীবন যন্ত্রণা, বিশেষত দৃষ্টিগত প্রতিবন্ধকতার যে সমস্ত চরিত্র আমরা পরবর্তীতে দেখতে পাই, যেমন তারাশঙ্করের পঙ্খে বা যতীন্দ্রমোহন বাগচির অন্ধবধূ, তারা রজনীরই উত্তরসূরি। রজনী বাংলা কথা সাহিত্যের প্রতিবন্ধী নারীদের মধ্যে প্রথম সার্থক সংযোজন। 3.3 অনুরূপা দেবী ব্র্যাকেটে 1882 থেকে 1958 এই রচিত মহানিশা ব্র্যাকেটে 1919 উপন্যাসটি দৃষ্টিগত প্রতিবন্ধী অন্ধ ধীরার জীবন কাহিনী। দুটি পরিবারের কাহিনী রয়েছে উপন্যাসে। একদিকে রেঙ্গুনের লাখপতি ব্যবসায় মুরলীধর এবং অন্যদিকে দারিদ্র্যপীড়িত ব্রাহ্মণ বিধবার কাহিনী। উপন্যাসের নায়িকা ধীরা ধনী ব্যবসায়ীর কন্যা, কিন্তু সে অন্ধ। তার অন্ধত্ব তার জীবনে এনেছে বিপর্যয়, মানসিক ক্লৈব্য। একদিকে তার অন্ধত্ব, অন্যদিকে ইনভার্টেড কমার মধ্যে মাতৃহীনতা ও অবিরত পিতৃ সাহচর্য তাহার চারিদিকে
এমন একটা দুর্ভেদ্য অন্তরালে সৃষ্টি করিয়াছে, যাহার ভিতর দিয়া সাংসারিক প্রণয় বিষয়ক জ্ঞান প্রবেশ ভালো করিতে পারে নাই। ইনভার্টেড কমা ক্লোজ, ওপরে লেখা আছে 2, শেষে 2 দিয়ে লেখা আছে বঙ্গ সাহিত্যে উপন্যাসের ধারা, শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়, মডার্ন বুক এজেন্সি, 2006-7, পুনর্মুদ্রণ, পৃষ্ঠা 213। অন্যদিকে তার দৃষ্টিহীনতার জন্য অভাববোধ তাকে প্রতি মুহূর্তে প্রেরিত করেছে। তবে সমালোচকের মতানুযায়ী বলা যায়, ইনভার্টেড কমার মধ্যে, সমকালীন বাংলা সাহিত্যের অন্যান্য প্রতিবন্ধীদের চেয়ে সে ভাগ্যবতী। সে ধনী কন্যা, বিয়ের আগে প্রেমিক এবং বিয়ের পর স্বামী নির্মলের ভালোবাসা সে পেয়েছিল। ইনভার্টেড কমা ক্লোজ, ওপরে লেখা 3, শেষে 3 দিয়ে লেখা আছে বাংলা উপন্যাসের ইতিহাস ব্র্যাকেটে 3য় খণ্ড, ক্ষেত্রগুপ্ত, গ্রন্থ নিলয়, পৃষ্ঠা 253। পৃষ্ঠা 38। একে অন্ধ, অন্যদিকে সাংসারিক বুদ্ধিহীনা ধীরার নির্মলের সঙ্গে বিবাহোত্তর জীবনেও নেমে এসেছে একটি সমস্যা। যদিও পরিচারিকার কাছে সে শিখেছে প্রেমের সহজ পাঠ, নির্মলের সেবা আদর যত্নের মধ্যে ধীরা প্রেমের একাত্মতাকে খুঁজে পায় না। কারণ দৃষ্টিহীনা নারীর মনেই জন্ম নিয়েছে একটি হীনমন্যতা। স্বামীকে যেন বঞ্চিত করেছে এমন একটি বেদনার রেশও তার মনে জেগে থেকেছে। সে একটি অন্তহীন বুভুক্ষা নিয়ে। অন্ধ ধীরার সঙ্গে দাম্পত্য জীবনে নির্মলেরও একটি অতৃপ্তি এবং তার থেকে অপর্ণার প্রতি অন্ধ ভালোবাসা আরও জটিলতা সৃষ্টি করেছে। নির্মল অসুখী এই ভাবনার অতি আত্যন্তিকতায় ধীরা বেছে নিয়েছে আত্মহত্যার পথ। সমালোচকের মতে অবশ্য তার আত্মহনন আরোপিত। ওপরে লেখা আছে 4, পেছনে 4 দিয়ে লেখা আছে ওই, পৃষ্ঠা 253। তবু প্রথম যুগের বাংলা উপন্যাসের দৃষ্টিগত প্রতিবন্ধী নারীর জীবন চিত্রণে লেখিকার সমাজ মনস্কতাটি শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়। বিশেষত যখন নিরুপমা দেবীর শ্যামলী উপন্যাসটি বেরিয়েছে তার 1 বছর আগেই, 1918 সালে। শ্যামলীর পাশাপাশি অন্ধ ধীরা আমাদের সহানুভূতি আদায় করে নেয়। 3.4 প্রতিবন্ধী রমণীর জীবনকথাকে উপন্যাসে খুব সার্থকভাবে আনলেন নিরুপমা দেবী, ব্র্যাকেটে 1883 থেকে 1951, বিংশ শতাব্দীর প্রথম পাদে। তার শ্যামলী উপন্যাসে, ব্র্যাকেটে 1918, ব্র্যাকেট ক্লোজ, ওপরে লেখা 5, পেছনে 5 দিয়ে লেখা আছে শ্যামলী পেপার ব্যাক সংস্করণ, মিত্র ও ঘোষ, আশ্বিন 1397। এই উপন্যাসে শ্যামলী নাম্নী বোবা, কালা এবং কিছুটা মানসিক দিকেও অসুস্থ নারীর জীবন কথা উঠে এসেছে। বাঙালি সাধারণ মধ্যবিত্ত পরিবারে প্রতিবন্ধী কন্যাকে নিয়ে পিতামাতার দুশ্চিন্তার শেষ নেই। শ্যামলীর প্রকৃতি মগ্নতা দিয়ে এই উপন্যাসের সূচনা। বৃষ্টি, মেঘ, আকাশ সে এক মনে অনুভব করেছে, এক মনে অনুভব করছে তার মা আর বোন বিজলি এসে তাকে ঘরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। শ্যামলী উপন্যাসের মধ্যে তাকে নিয়ে বিবাহ প্রহসন এবং বিবাহোত্তর পর্বে নানা জটিলতার পরিচয় আছে। ধনী ঘরের ছেলে অনিলকে রূপসী কন্যা দেখিয়ে যখন শ্যামলীকে সম্প্রদান করা হলো, বিবাহবাসরে হইচই আরম্ভ হলো। কিন্তু শ্যামলীর বাবা বললেন, ইনভার্টেড কমার মধ্যে, যে বিয়ে তোমরা দিতে এসেছো সে বিয়ে নয়, সে কোনেও এ নয়, এটি আমার বোবাকালা বড় মেয়ে, ইনভার্টেড কমা ক্লোজ। তার বিয়ে দিতে না পারায় গায়ের মুরব্বীরা কন্যার পিতাকে একঘরে জাতিচ্যুত করবার হুমকি দিয়েছেন। তাই তিনি বলেছেন, ইনভার্টেড কমার মধ্যে আবার, সমাজের এই অত্যাচার থেকে বাঁচবার জন্যই এই অভাগা জীবটাকে একবার গোটাকতক মন্ত্র পড়িয়ে বিজলির বিয়ের আগে সম্প্রদান করে নিলাম মাত্র। এর জন্য বাবা তোমরা আমায় মাপ করো, মনে করো যেন এ কিছুই নয়, ইনভার্টেড কমা ক্লোজ। সমাজের মুখ রাখতেই কন্যার পিতাকে এই হীন ছলনার আশ্রয় নিতে হয়েছে। শ্যামলীর মতো কালা বোবা মেয়েকে কেউ বিয়ে করবে না। অবিবাহিত কন্যা ঘরে থাকলে সমাজে মুখ দেখানো মুশকিল, তাই এই বাধ্যতা, এই নীচতা। পৃষ্ঠা 39। কিন্তু তার এই কাতরতা বড়পক্ষীয়দের কানে পৌঁছায় না। তারা ক্রমাগত বলতে থাকে, জোচ্চোর, বদমাইশ, সুন্দর মেয়ে দেখিয়ে কালা বোবা মেয়ে গছিয়ে দিতে এসেছে, মারো বদমাইশদের, ব্র্যাকেটে পৃষ্ঠা 23। কিন্তু অনিল পাত্র হিসেবে মনে করে তার কোনো অপমান হয়নি। এই বিয়েই সে মেনে নেয়। শ্যামলীকে সে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিয়েছে।
বন্ধু শিষ্যির প্রতিবাদ জানিয়েছে ইনভার্টেড কমার মধ্যে, না না, এ কি তোমার বিয়ে নাকি একটা হাবা কালার সঙ্গে? তোমার মা কি বলবেন বলো দেখি। ঘটনাক্রমে অনিলের অনুরোধে তার দেখা আসল পাত্রী বিজলির সঙ্গে বিয়ে হয় শিশিরের। নিরুপমা দেবী অতি কৌশলে প্রতিবন্ধী নারীর বিবাহ সমস্যাকে তুলে ধরেছেন এবং তাকে কেন্দ্র করে সমাজের অন্যান্য সুস্থ সবল মানুষদের দৃষ্টিভঙ্গিকে তুলে ধরেছেন। এমনকি শ্যামলীর পিতামাতাও মনে প্রাণে চায় এই নামমাত্র বিবাহে সন্তুষ্ট না থেকে অনিল যেন একটি সুস্থ স্বাভাবিক কন্যাকে বিবাহ করে। শ্যামলীর মাতার ভাবনাতে তা ধরা পড়েছে ইনভার্টেড কমার মধ্যে। এই দেবকুমার যেন অসুখী না হয়, শ্যামলীকে যেন সে শীঘ্র তার কাছে রাখিয়া গিয়া আবার বিবাহ করে, উপযুক্ত বধূ গ্রহণ করিয়া যেন সে জীবনে সার্থকতা পায় ইনভার্টেড কমা ক্লোজ। শ্বশুরবাড়িতে গিয়েও শ্যামলীর খাপ খাইয়ে নিতে না পারার একমাত্র কারণ নতুন পরিবেশ ও নতুন মুখ। শাশুড়িও তো সুখী নয় এই বিবাহে, শ্যামলীকে তিনি সহ্য করতে পারছিলেন না। কিন্তু অনিল মাকে সান্ত্বনা দিয়ে বলেছে মুখ বধির বিদ্যালয়ে তাকে ভর্তি করিয়ে তার অভাব অর্ধেক কমানো যায়। এমনকি উপন্যাসের 10ম পরিচ্ছেদে শ্যামলী প্রসঙ্গে কথাবার্তার সময় শিশিরকে অনিল যা বলেছে তা একই সঙ্গে ঔপন্যাসিকের বক্তব্য ইনভার্টেড কমা। কালা এবং বোবা, কিন্তু তবু আত্মা আছে, মন আছে। একটি ইন্দ্রিয় না থাকলে আরও এমন সব বস্তু তাতে নিশ্চয়ই আছে যার দ্বারা প্রত্যেক মানুষের মতোই সুখ দুঃখ বেদনা অভাব আনন্দ তৃষ্ণা সে অনুভব করে। তার উপরে সে নারী স্বভাবা, যে নারী একদিন স্বামী স্ত্রী প্রণয়িনী সন্তানের মাতা হওয়ার জন্য আপনা হতেই লালায়িত হয়ে ওঠে। কালা বোবা বলে কি শ্যামলীর মনে কখনো নারীত্বের এসব বৃত্তি জাগবে না ভাবো ইনভার্টেড কমা ক্লোজ ব্র্যাকেটে পৃষ্ঠা 61। অনিলের কঠিন রোগে মুখ বিকৃত হয়েছে। 49 পরিচ্ছেদে দেখি শ্বশুর বাড়িতে গেলে প্রথমে শ্বশুর তাকে চিনতে পারেন না। অনিল ভাবে ইনিই যখন চিনতে পারলেন না তখন সেই অর্ধমনুষ্য শ্যামলী তাকে চিনবে কি? শ্যামলী যাহাকে লোকে অর্ধজড়ই বলিয়া থাকে, সে আজ এই বিকৃত দর্শন অনিলের সঙ্গে দুদিনের সে সম্বন্ধ স্বীকার করিবে কি? অনিলের ভাবনাই সঠিক হয়েছে। বিবর্ণ পাণ্ডুর রুগ্ন শ্যামলীর মুখে বিরক্তি ফুটে উঠেছে, যেন সে ভাবছে এ আবার কে, এবং দ্বিগুণ বিরক্তি ভরা মুখে শ্যামলী তাকে একরকম ঠেলিয়া সরাইয়া দিয়া কক্ষ ত্যাগ করেছে। পৃষ্ঠা 40। বোন বিজলি ও মায়ের অভাবে শ্যামলী দিন দিন ক্ষয়ে যাচ্ছিল। বিজলির চিঠি পেয়ে অনিল তাকে উদ্ধার করে আনে। উপন্যাসে 23 নম্বর অধ্যায়ে অনিল শ্যামলীর ভাষা শিক্ষার দিকে মনোযোগ দিচ্ছে এমন বর্ণনা আছে। ঔপন্যাসিকও এখানে সমাজ সচেতন ইনভার্টেড কমার মধ্যে। মুখ বধিরকে কি প্রকারে ভাষা ও লেখাপড়া শিখতে হয় তা সে মাঝে মাঝে মনোযোগের সহিত অভ্যাস করিয়া লইতে চেষ্টা পাইত ইনভার্টেড কমা ক্লোজ। ওপরে লেখা 6, নিচে 6 দিয়ে লেখা আছে ওই পৃষ্ঠা 153। উপন্যাসে শ্যামলী রেবা অনিলের একটি ত্রিকোণ সম্পর্ক আছে। তবে রেবা সাহায্য করেছে শ্যামলীকে, সে তার জন্য আনা প্রসাধন বসন ভূষণে সাজিয়ে দিয়েছে। সখীর মতো শ্যামলীর পাশে দাঁড়িয়েছে। শ্যামলী চরিত্রের মধ্যে নারীত্বের নানা মানসিক বৃত্তির বিকাশ আমরা লক্ষ্য করি। যেমন বিজলির সন্তানকে আদরে আদরে সে ভরিয়ে দেয়, আবার রেবার উপস্থিতিতে সে কখনো কখনো ঈর্ষা করে ইনভার্টেড কমার মধ্যে। এই অর্ধ মনুষ্য জীবটি যাহাকে এতদিন উন্মাদ জড় বলিয়াই সকলে জানিত, অনিলও যাহাকে এতদিন পূর্ণ নারী বলিয়া অনুভব করিতে পারে নাই, যাহার বুদ্ধি স্নেহ ভালোবাসা রাগ বা দুঃখ সমস্ত একেবারে এতদিন বালকের মতনই ছিল, সেই শ্যামলীতে নারীত্বের এই নিকৃষ্ট অংশটি সহসা এমনভাবে কি ফুটিতে পারে? সে হিংসা করিতেছে, সেও কাহার উপর? রেবার ওপরই শ্যামলীর এই ঈর্ষা, এও কি সম্ভব ইনভার্টেড কমা ক্লোজ। ওপরে লেখা 7, নিচে 7 দিয়ে লেখা আছে ওই পৃষ্ঠা 187। এবং অনিল বুঝতে পারে শ্যামলীর জীবনের মনের জড়ত্ব আস্তে আস্তে কেটে যাচ্ছে ইনভার্টেড কমার মধ্যে। শ্যামলীর যে আর সেই জড়বুদ্ধি সম্পন্ন অর্ধোন্মাদ জীবন নাই, সাধারণ নারী পদবীতেই সে এখন দাঁড়াইয়াছে, এ ঘটনা তাহারই প্রকৃষ্ট প্রমাণ ইনভার্টেড কমা ক্লোজ। উপর লেখা 8, পেছনে 8-এ লেখা আছে ওই পৃষ্ঠা 189। রেবার সংসদ ত্যাগ করাই শ্যামলীর জন্য মঙ্গল, এবং আমরা দেখছি শ্যামলীরও চরিত্রের ক্রমিক পরিবর্তন হয়েছে।
29 পরিচ্ছেদে শ্যামলীকে একটি অপেক্ষাকৃত উন্নত স্বাভাবিক জীবনে আমরা থিতু হতে দেখছি। উপন্যাসের কাহিনীটিতে চিরকালীন বাঙালি জীবনের হাসি কান্না আনন্দ বেদনার কথা, তবু প্রতিবন্ধী রমণী জীবন বেদনার কথা এভাবে বলতে পেরেছে উপন্যাসটি বাংলা কথাসাহিত্যের ইতিহাসে, তাও বা কি কম কি। আমরা এ প্রসঙ্গে বিদগ্ধ সমালোচকের মন্তব্যটি একবার স্মরণ করে নিতে পারি। ইনভার্টেড কমার মধ্যে, উপন্যাস মধ্যে যাহা ফুটিয়াছে তাহা প্রেমের প্রভাবে অর্ধ জড় শ্যামলীর মধ্যে মায়া মমতা ও সূক্ষ্ম অনুভূতিপূর্ণ নারী হৃদয়ের অপ্রত্যাশিত স্ফুরণ, মুখ হৃদয়ের অব্যক্ত হাহাকার, প্রকাশের পথ খুঁজিবার একটি ব্যাকুল প্রয়াস, শব্দময় জগৎকে চক্ষু দিয়া অনুভব করিবার একটি প্রচণ্ড ক্লান্তিকর চেষ্টা। পৃষ্ঠা 41। তাহার অতি সামান্য কারণে উত্তেজিত দুর্দমনীয় মনোবিপ্লব, অসম্পূর্ণ প্রকৃতি বিড়ম্বিত জীবনের সমস্ত ক্ষুণ্ণ অভাববোধের একটি চমৎকার ক্লান্তিপূর্ণ অথচ মনস্তত্ত্ব বিশ্লেষণের দিক দিয়া নিখুঁত চিত্র উপন্যাসটির গৌরব বর্ধন করিয়াছে। ইনভার্টেড কমা ক্লোজ। ওপরে লেখা 9, পেছনে 9 লেখা আছে বঙ্গ সাহিত্যে উপন্যাসের ধারা, শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়, মডার্ন বুক এজেন্সি, 2006-07, পুনর্মুদ্রণ, পৃষ্ঠা 295। সমকালে শ্যামলীর জনপ্রিয়তা ছিল সর্বাধিক। ওপরে লেখা 10, নিচে 10 দিয়ে লেখা আছে বাংলা উপন্যাসের ইতিহাস ব্র্যাকেটে তৃতীয় খণ্ড, ক্ষেত্রগুপ্ত, গ্রন্থ নিলয়, পৃষ্ঠা 256, 3.5। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ব্র্যাকেটে 1898 থেকে 1971 পঞ্চপুত্তলি উপন্যাসে বিষয় হল মূর্তিশিল্পী মলিনের জীবনযাপন। জীবনে নানা নারীর মূর্তি গড়ার পাশাপাশি বিভিন্ন জীবন্ত নারীর সংসর্গ করেছে সে। এমনই এক নারী টিয়া, ভিক্ষাজীবী পরিবারের মেয়ে সে। মলিনের জীবনকে সে কানায় কানায় ভরে তুলেছে। এই উপন্যাসে টিয়ার এক হাবাগোবা ভাইয়ের প্রসঙ্গ আছে। এই চরিত্রের নাম ফড়িং। এক কথায় তাকে আমরা মানসিক প্রতিবন্ধী বলতে পারি। পিতার মৃত্যুর পর সে টিয়া ও মলিনের আশ্রয়ে চলে আসে। মলিন যখন কলকাতায় মূর্তি গড়ার কাজে যায়, ফড়িংকে সে সঙ্গে নিয়ে যায়। ফড়িং মলিনকে নানাভাবে সাহায্য করে। প্রতিবন্ধী হলেও তার ব্যাপারে ঔপন্যাসিক জানাচ্ছেন, ফড়িং হাবা হলেও দেহ খুব অপটু নয়। অপটুতা ওর বুদ্ধিতে, জড়তা ওর কথায়। সে বয়সে সদ্য যুবক হয়ে উঠেছে, তখন খাটতে পারে এবং এই 2.5-3 বছরে চন্দননগরের মলিনের কাছ থেকে কাজগুলি বুঝেছে, শিখেছে। আর একটা গুণ ফড়িংয়ের, ওর নিষ্ঠা। কাজটি পরিপাটি না হলে কিছুতেই মনোমত হয় না। মাটি সে তৈরি করে আশ্চর্য সুন্দর। আরও গুণ তার, সে মলিনকে ভালোবাসে। হাবার হাসি প্রায়ই বলে, কারিগর তুমি এমন ছন্তর আর এমন ভালো। পৃষ্ঠা 72 ব্র্যাকেটে। ঔপন্যাসিক আরও জানান, ইনভার্টেড কমার মধ্যে, কর্মহীন অবসরে অসাড়ের মতো বসে থাকে, মুখটা হাঁ হয়ে যায়। জগতের কর্ম কোলাহল কর্মচাঞ্চল্যে সঙ্গচ্যুত হলেই নির্জন প্রান্তরে একেলা শিশুর মতোই অসহায় হয়ে পড়ে। নইলে ফড়িংয়ের গুণ অনেক। ফড়িং মলিনকে শুধু ভালোবাসে না, মলিনও তাকে ভালোবাসে। ইনভার্টেড কমা ক্লোজ। এই প্রতিবন্ধী যুবক প্রসঙ্গে উপন্যাসের ভূমিকা অংশে শ্রী গজেন্দ্র কুমার মিত্র মন্তব্য করেছেন, ইনভার্টেড কমার মধ্যে, সেই টিয়াই হাবাগোবা ভাইটাকে সঙ্গে এনেছে। সে তার সঙ্গী, সহকারী, ভৃত্য এবং মাঝে মাঝে অকারণ রুদ্র রোষ মেটাবার একটি সর্বংসহ মুখপাত্র। ইনভার্টেড কমা ক্লোজ। ওপরে লেখা 12, পিছনে 12তে লেখা আছে ওই। ফড়িংয়ের এই প্রতিবন্ধকতা জড়তার বিপ্রতীপে তার অন্য একটি দিকের প্রকাশ দেখি লখনৌর কাহানিতে। সেখানে মলিন কারিগর এক বেশ্যাকে, যার নাম হামিদুন্নেসা, ফড়িংয়ের সঙ্গে টিয়া বলে তাকে পরিচয় করায়। ফড়িং মলিনের পিঠি ছুঁড়ে বসিয়ে দেয়। এতদিন মনের মধ্যে বোন টিয়ার জন্য লুকোনো ছিল স্নেহ। পৃষ্ঠা 42। এ প্রসঙ্গে সমালোচকের উক্তি স্মরণযোগ্য, ইনভার্টেড কমার মধ্যে। এই ঘটনা একটা নিদারুণ কঠিন আঘাতের মতো তাকে বিঁধেছিল। লেখক ব্যাখ্যা না করে একে রহস্যই রেখে দিয়েছেন। মানুষের মনের কত কিছু থেকে যায় ব্যাখ্যার অতীত। ফড়িং ছুরি মেরেই ভয়ে পালাচ্ছিল, রেলের পথ ধরে আতঙ্কিত পশুর মতো। রেলে কাটা পড়ে সে মারা গেল। এই অপুষ্ট মানুষটির পরিণাম পাঠককে বেদনাবিদ্ধ করে। ইনভার্টেড কমা ক্লোজ। ওপরে লেখা 13, পিছনে 13 দিয়ে লেখা আছে বাংলা উপন্যাসের ইতিহাস ক্ষেত্রগুপ্ত, তৃতীয় খণ্ড,
পৃষ্ঠা 139। ফড়িং প্রতিবন্ধী চরিত্র হিসেবে বেশ উজ্জ্বল। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত কান্না ব্র্যাকেটে 1961। এই উপন্যাসটিও মানুষের প্রতিবন্ধকতার অন্য ধরনকে তুলে ধরেছে। রচনাবলীর গ্রন্থ পরিচয়ে জানা যায় এই উপন্যাসটি নবকল্লোল পত্রিকায় 1368 বঙ্গাব্দের ফাল্গুন ও চৈত্র সংখ্যায় প্রকাশিত হয়। এই উপন্যাসে কলকাতার বাঙালি খ্রিস্টান সমাজ ও বস্তির মুসলমান জনসমাজের কথা পাওয়া যায়। তারাশঙ্করের অন্য অনেক উপন্যাসের মতোই এটিতে অভিজ্ঞতালব্ধ কাহিনী রয়েছে। গ্রন্থ পরিচয় অংশে জানা যায় ইনভার্টেড কমার মধ্যে পরিণত বয়সে তিনি চৌরঙ্গী অঞ্চলের একটি অন্ধ ফিরিঙ্গি বেহালাবাদক ভিক্ষাজীবী দেখে আকৃষ্ট হন। তার অপূর্ব সুর, জ্ঞান ও মর্যাদাব্যঞ্জক আচরণ তার প্রতি আকৃষ্ট হবার অন্যতম কারণ। এমন অনুমান অসঙ্গত হবে না। সহানুভূতিশীল তারাশঙ্করের কাছে অন্ধ মানুষটি তার জীবনের ব্যর্থতার কথা বলে থাকবে। কান্না উপন্যাসের পটভূমি তারাশঙ্করের অন্যান্য উপন্যাসের থেকে খানিকটা বিচিত্র ধরনের। কলকাতা শহরের দরিদ্র মুসলমান ও অ্যাংলো ইন্ডিয়ান একটি বস্তি ও আধা বস্তি অঞ্চল এই উপন্যাসের পটভূমি। ইনভার্টেড কমা ক্লোজ, উপরে লেখা 14, পিছনে 14 দিয়ে লেখা আছে গ্রন্থ পরিচয় কান্না তারাশঙ্কর রচনাবলী, অষ্টম খণ্ড, মিত্র ও ঘোষ, চতুর্থ মুদ্রণ, 1403। উপন্যাসে একটি বড় অংশ জুড়ে আছে জন। বাল্যকাল থেকে নানির স্নেহ আর অবহেলায় বড় হয়ে ওঠা, তারপর চুরিতে হাত পাকানো, পরে গান বাজনায় সে দক্ষ হয়ে ওঠে। তার জীবনে ফাদারের প্রভাবও যথেষ্ট, অথচ লনার প্রতি একটি পবিত্র ভালোবাসা। অন্য কিশোরী রোশনি পরে দেহ ব্যবসায় নেমে পড়েছে। কিশোর পল্টন হয়ে ওঠে ডাকাত ও খুনি। তার জন্যই জনকে অন্ধ হয়ে হয়ে যেতে হয়। এই উপন্যাসেই আমরা পাচ্ছি ছোট ছেলে মেয়েদের খোড়া অন্ধ বানিয়ে ভিক্ষাবৃত্তিতে ব্র্যাকেটে ব্যবসার বাধ্য করার কথা। কান্নার জন গায়ক ও বেহালাবাদক, তার অন্ধ হয়ে যাবার কাহিনী দেখানো হয়েছে। পল্টন জনের চোখের মধ্যে নখ ঢুকিয়ে অন্ধ করেছে তাকে। বীভৎস মানসিকতার প্রকাশ। আদালতে পল্টন বলেছে সে কথা। উপন্যাসের শেষে ঔপন্যাসিক বর্ণনা দেন ইনভার্টেড কমার মধ্যে জন অন্ধ হয়ে বেঁচেছে, শুধু অন্ধ নয়, তার গলাও নষ্ট হয়ে গেছে। ওই পল্টনের নখরাঘাতে গলার স্বরতন্ত্রীতে জখম হয়েছে, মধ্যে মধ্যে একেবারে বসে যায়। যখন সুস্থ থাকে তখনও স্বরটা ধরা ধরা। পৃষ্ঠা 43। জন আর গান গায় না, তবে যন্ত্রী হিসেবে সে বিখ্যাত হয়েছে। পৃষ্ঠা 300। আমাদের মনে পড়ে তারাশঙ্করের বিখ্যাত গল্প তমসার সেই অন্ধ গায়ক পঙ্খের কথা। তারাশঙ্কর আরও বর্ণনা দেয়, জন পৃথিবীতে একা, দেহ তার ভগ্ন, তার সে লাবণ্য নেই। নাকটা খাঁড়ার মতো দাঁড়িয়ে উঠেছে, অন্ধ চোখে চারিপাশ কালো, পা থেকে মাথা পর্যন্ত সর্বাঙ্গে নিদারুণ প্রহারের চিহ্ন। ইনভার্টেড কমা ক্লোজ। পৃষ্ঠা 301। জন ভালোবাসে লনাকে, লনার ভালোবাসা শীতল পবিত্র। অন্ধ জন আজও সেই মূর্তিমতী পবিত্রতাকে অনুভব করে। শেষে ডেভিডকে চিঠি নিয়ে লনার কাছে যেতে বলেছে। লনার জন্য আকুতি ধরা পড়েছে তার উক্তিতে। ইনভার্টেড কমার মধ্যে অন্ধ হয়েছি, চোখ কেড়ে নিলে, পাপ নিলে, এমন কণ্ঠস্বর নিলে, তবু এর কি অমোঘ আকর্ষণ ডেভিড। অন্ধ আমি নারী দেহ খুঁজছি, কান দিয়ে চোখের অভাব ঘুচিয়েছি, কণ্ঠস্বর শুনলে নারীর তারুণ্য আমি বুঝতে পারি। ইনভার্টেড কমা ক্লোজ। অন্ধজনের চোখ দিয়ে সকরুণ কান্না ঝরে পড়ে। উপন্যাসে তারাশঙ্কর সমাজের একটি জঘন্যতম অপরাধের কথা খুব স্বল্প পরিসর হলে তুলে ধরেছেন। আমরা প্রারম্ভে তার উল্লেখ করেছি। শিশু কিশোরীদের প্রতিবন্ধী বানিয়ে ভিক মাঙানোর কথা পাই এই উপন্যাসে। নানির সঙ্গে কিশোর জনের থাকার সময় একটি বিচিত্র বেশি খরিদ্দারের সঙ্গে দরদস্তুরের কথা। ইনভার্টেড কমার মধ্যে দেখ कैसा सूरत लड़कार, दोनों आंख देख, यही लड़का के अंधा देखले मनुष्यर कितना दर्द हबे बोल, तू ही बोल, ई 500 रुपया के कमती के नहीं होगा। इन्वर्टेड कमा क्लोज। पृष्ठा 190। জনের দোনো আঁক চলে গেছে পল্টনের বিভৎস ক্রূরতায়। তারাশঙ্করের নির্ভীক কলমে এই জীবনের বাস্তবতা উঠে আসে মোক্ষমভাবে। প্রতিবন্ধী কেন্দ্রিক বাংলা কথা সাহিত্যে জনের জীবন কাহিনী আলাদা মাত্রা যোজনা করেছে। তারাশঙ্করের ভুবনপুরের হাট উপন্যাসে 1371 ব্র্যাকেটে আমরা অন্ধ নবঠাকুর বা খোকা ঠাকুরের কথা পাচ্ছি।
গায়ক শিল্পী নব ঠাকুর শেষ পর্যন্ত অন্ধ হয়ে গিয়েছে। বসন্ত রোগে তার দুটো চোখই চলে গেল। মালতীরও প্রথমে চিনতে কষ্ট হয়েছে খোকা ঠাকুরকে। সে বলেছে ইনভার্টেড কমার মধ্যে, খোকা ঠাকুর, নব ঠাকুর, কিন্তু একই চেহারা হয়েছে। মুখে বসন্তের দাগে ভরা, সে রং যেন থেকেও নেই, লম্বা, রোগা, চোখে নীল চশমায় ঢাকা। বলছে অন্ধ হয়ে গেছে। সেই দুটি চোখ, কি চোখ, ইনভার্টেড কমা ক্লোজ। ভুবনপুরের হাটে সে পরাণ খুলে বাউল গান গেয়েছে। মালতীকে অন্ধশিল্পী বলে উঠেছে, তুই বড় ভালো হয়েছিস মালতী, বড় ভালো। জানিস, চোখ গিয়েছে আজ 5-6 বছর, বসন্ত হয়ে গেল। তারপর থেকে একটা জিনিস বুঝতে পারলাম, আমি পারি মুখে হাত বুলিয়ে বুঝতে পারি রূপ কেমন, পৃষ্ঠা 44, আর গায়ের গন্ধে বুঝতে পারি মন কেমন। ওরে সাবান তেলের গন্ধ নয় রে, একটা গন্ধ আমি পাই, তোর গায়ের গন্ধ আমি পেয়েছি, ইনভার্টেড কমা ক্লোজ। এই অন্ধ বায়ুল্যের পায়ে মাথা গুঁজে মালতী নিজেকে সমর্পণ করতে চেয়েছে। অন্ধ খোকা ঠাকুরও বলেছে, তুই আমায় নিবি? মালতীর হাত ধরে ভুবনেশ্বর তলায় গিয়ে উঠেছে অন্ধ বাউল। ঠাকুরকে সাক্ষী করে তারা যুগলে প্রেমের স্রোতে ভেসেছে। 3.6 সৈয়দ মুজতবা আলী, ব্র্যাকেটে 1904 থেকে 74। এনার রচিত অবিশ্বাস্য, ব্র্যাকেটে 1953, ওপরে লেখা আছে 15, পেছনে 15 দিয়ে লেখা আছে গ্রন্থাকারে প্রকাশ, বেঙ্গল পাবলিশার্স, 1954, ব্র্যাকেটে সাময়িক পত্রে দেশ, 1360। এই উপন্যাসে যৌনগত প্রতিবন্ধকতার চিত্র দেখি। ব্রিটিশ আমলের বাংলায় ডেভিড রেলি নামক একজন পুলিশ কর্মচারী জীবন কাহিনী বর্ণিত এই উপন্যাসে। ডেভিড রেলির স্ত্রী মেবল বিবাহোত্তর জীবনে জানতে পারে যে তার স্বামী পুরুষত্বহীন, ব্র্যাকেটে সেক্সুয়াল ইম্পোর্টেন্ট। যদিও মেবল ও রেলির বিয়ে হয় ভালোবেসেই। মধুগঞ্জ শহরের অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ তরুণ আইরিশম্যান ডেভিড রেলি এবং ইংল্যান্ডের তরুণী মেবলের দাম্পত্য জীবন কাহিনী অবিশ্বাস্য উপন্যাসে এনেছে এক আধুনিকতম সংকট। হঠাৎ শোনা গেল মেবল নাকি নেটিভ বাটলার জয়সূর্যের প্রতি অনুরক্ত। এই ঘটনা লোকের কাছে অবিশ্বাস্য। সুন্দরী মেবল কি করে মিশকালো অষ্টপ্রহর মদে মাতাল রাঙা চোখওয়ালা ভোতকা লোকটার প্রতি আসক্ত বা অনুরক্ত হতে পারে? এর উত্তর আছে রেলির আত্মকথনে, ইনভার্টেড কমার মধ্যে। অ্যাক্স প্রভাস ছাড়ার পর মধুগঞ্জে এসেই আমাদের সত্যিকার হানিমুন আরম্ভ হলো। হায় ভগবান, না শয়তান কাকে ডাকবো, হায় ভগবান না শয়তান কাকে ডাকবো। 1 মাস ধরে প্রতি রাত্রে যে মর্মান্তিক সত্য আমার সর্বাঙ্গে চাবুক মেরে গেল, তার মূল ট্র্যাজেডি আমি নির্বীজ, ইম্পোর্টেন্ট। মেবলকে যৌন তৃপ্তি দেবার ক্ষমতা আমার নেই। আর যৌন তৃপ্তি পেতে সেই রাত্রে ভোরের দিকে মেবল জয়সূর্যর ঘরে যায়। জয়সূর্যের ঔরসেই মেবলের গর্ভে প্যাট্রিকের জন্ম হয়। সন্তানের আকাঙ্ক্ষা থেকে নয়, এটি মেবলের যৌন আকাঙ্ক্ষা পরিতৃপ্তির ফসল। যেমন নরেন্দ্রনাথ মিত্রের দেহমন উপন্যাসে স্বামীর অক্ষমতার কারণে রুবি মণিমোহনের বীজ নিজ গর্ভে ধারণ করেছে। প্রতিবন্ধী রেলির আত্মকথন, সংকট এবং একটি বীভৎস হিংসা ও নৃশংসার চিত্র আছে এই উপন্যাসে। রেলি তার স্ত্রী মেবল, জয়সূর্য এবং প্যাট্রিকের খাবারে বিষ প্রয়োগ করে তাদের হত্যা করেছে এবং তার জবানবন্দিতে ধরা পড়ল সেই ঘটনা। এরা পাপী, মরা উচিত এদেরই। মেবল পাপী, জয়সূর্য পাপী, আর প্যাট্রিক ওদের পাপজাত সন্তান। আমি নির্দোষ, আমি কোনো পাপ করিনি। এ প্রসঙ্গে আলোচকের মত উদ্ধার করা যায়। ভারতবর্ষীয় সমাজ প্রেক্ষায় মেবলের আচরণ কতখানি সমর্থনযোগ্য। যৌনতার প্রশ্নে এই উপন্যাসকে কি অশ্লীল পর্যায়ে ভুক্ত করা যেতে পারে? দুটো প্রশ্নেরই মীমাংসা করা যেতে পারে সুরেশ কোহলির ইনভার্টেড কমার মধ্যে অ্যাসপেক্টস অফ ইন্ডিয়ান লিটারেচার এই গ্রন্থের প্রত্যয়ী উচ্চারণ থেকে। আবার ইনভার্টেড কমার মধ্যে সেক্স বিহেভিয়ার শুড নট বি ক্রুড এনিওয়ে, মোর সো when presented in a literary work, ব্র্যাকেটে পেজ 12। আদতে অবিশ্বাস্য মনস্তত্ত্ব নির্ভর উপন্যাস। এখানে যত না যৌনতার আধিক্য, তার চেয়ে ঢের বেশি খুনির মনস্তাত্ত্বিক ক্রিয়া প্রতিক্রিয়া, ইনভার্টেড কমা ক্লোজ, ওপরে লেখা 16, পেছনে 16 দিয়ে লেখা আছে বিকাশ রায় সৈয়দ মুজতবা আলীর উপন্যাস নারীর বেদনা, নারীর বিদ্রোহ। দীপন সৈয়দ মুজতবা আলী, সংখ্যা 2005, পৃষ্ঠা 183 থেকে 194।
এ প্রসঙ্গে সমালোচক ক্ষেত্রগুপ্তের বক্তব্যটি স্মরণযোগ্য। ইনভার্টেড কমার মধ্যে লেখক এইরকম একটি বাস্তব মনস্তাত্ত্বিক মানবিক জীবন সমস্যা নিয়ে কাজ করেছিলেন। 600 বছর আগে কৃষ্ণ কীর্তনে এই যৌন মনস্তাত্ত্বিকতা বেশ সাহসের সঙ্গে তুলে ধরেছিলেন বড়ু চণ্ডীদাস। আধুনিককালে কিন্তু আমাদের সাহিত্যিকেরা সমস্যাটিকে এড়িয়ে গিয়েছেন। মুস্তাফা তাকে যথেষ্ট সামর্থ্য সাহসের সঙ্গে রূপায়িত করলেও সমাজে ও জীবনে তাকে হাজির না করে এক বিদেশি দম্পতিকে আশ্রয় করলেন। এই পত্র অন্তরাল কেন? এই দ্বিধা না থাকলে হয়তো উপন্যাস জগতে তিনি আরেকটু স্বস্তি পেতেন। ইনভার্টেড কমা ক্লোজ, ওপরে লেখা 17, পেছনে 17 দিয়ে লেখা আছে বাংলা উপন্যাসের ইতিহাস, ষষ্ঠ খণ্ড, ক্ষেত্রগুপ্ত, গ্রন্থ নিলয়, পৃষ্ঠা 105। এই মন্তব্য স্মরণে রেখেও বলা যায় উপন্যাসের বিষয় স্থানকাল পাত্র নির্বিশেষে পাঠক মনে আলোড়ন তোলে। পাত্রপাত্রী যে কোনো সমাজ ও দেশের হতে পারে, তার জীবন সমস্যাটি কিন্তু সর্বজনীন। এখানে যৌনগত প্রতিবন্ধকতার কারণে রেলির জীবনে ট্র্যাজেডির কারণও আমাদের স্পর্শ করেই।